যাক। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। সবাইকে জয়গুরু এবং শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন অনুধ্যান সপ্তবিংশতি পর্ব। আমাদের এটা কালকে অনুষ্ঠানটা করার কথা ছিল, কিন্তু কালকে প্রাকৃতিক দুর্যোগের কারণে ওটাকে পোস্টপোন করে আজকে আমরা লাইভে এসেছি। আশা করি আজকে আমাদের অনুষ্ঠানে কোনো সমস্যা হবে না। আজকেও যদি অনেক জায়গায় ঝড় বৃষ্টির ব্যাপার আছে, নেটওয়ার্কের প্রবলেম আছে অনেক জায়গাতে। যাই হোক, আজকে দয়ালের রাতুল চরণে সবার জন্য মঙ্গল প্রার্থনা এবং আমাদের প্রণাম জানিয়ে আজকে আমরা অনুষ্ঠান শুরু করছি। আজকে তো বিষয় আপনারা দেখে থাকবেন, আমাদের ফেসবুকে আগে থেকে বিষয়টার ব্যাপারে জানানো হয়েছিল। তো দেখুন, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের কাছে চয়েস থাকে, রাইট চয়েস মেক করার, অথবা মাই লাইফ মাই চয়েস মার্কা কোনো ভুলভাল কথা বলে নিজেকে কুল প্রমাণ করে জীবনের সারমর্মকে উপেক্ষা করে চলার। একটু কমপ্লিকেটেড লাগছে কি? সমস্ত কমপ্লিকেশন এবং মিথ বাস্টিং অনুধ্যান হতে চলেছে। আজকের সঙ্গে আছে কৌশিক চক্রবর্তী দাদা। কৌশিকদাকে অনুরোধ করবো অনুষ্ঠানে জয়েন করার জন্য। জয়গুরু ভাই। এবং আপনারাও সঙ্গে জয়গুরু এবং আপনারাও সঙ্গে থাকতে পারেন, পার্টিসিপেট করতে পারেন কমেন্টের মাধ্যমে। আপনারা দেখেছেন আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় নিরামিষ আহার নিয়ে। নেটওয়ার্কের প্রবলেম। কৌশিকদা, তুমি শুনতে পাচ্ছ? তুমি অডিয়েবল, অবশ্যই অডিয়েবল। আচ্ছা, হ্যাঁ। দেখুন, নিরামিষ আহার নিয়ে আজকের অনুধ্যান। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোকে হবে, এবং আপনার খাদ্যাভ্যাস যেমনই হোক না কেন, সমস্ত আলোচনাটাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোকে হবে এবং আপনাকে তার রঙে রঞ্জিত করে তুলবে, এই আশা রাখি। মানুষ প্রগতিশীল,
তাই অঙ্গাঙ্গী সম্পর্ক প্রযুক্তি তথা যন্ত্রের সঙ্গে। যন্ত্রকে চালাতে গেলে তার উপর আধিপত্য চাই, আর প্রয়োজন জ্বালানির, মানে মেশিন যত উন্নত মানের হবে, ফুয়েলও সেই রকম উন্নত হতে থাকে। কারণ দেখুন, ট্রান্সপোর্টেশনের জন্য ব্যবহৃত যে ভেহিকেল গুলো, সেই ভেহিকেলে এক ধরনের ফুয়েল ঢালা হয়। আবার সেই ভেহিকেলই যখন রোড লিগাল না হয়ে রেসের ভেহিকেল হিসেবে ব্যবহৃত হয়, তখন কিন্তু ফুয়েলটা পাল্টে যায়। যাই হোক, সব থেকে উন্নত যন্ত্র হলো আমাদের এই শরীর। এবং যন্ত্রাংশগুলো দেখলেই বোঝা যায়, হাতের আঙুল দিয়ে যে যে কাজ করা হয় সেগুলোর 100% অ্যাকুরেসি লাগে। আমাদের চোখের ব্যাপারটা ভাবুন, কি কি করতে পারে আমাদের চোখ। আর এই সব কিছুকে কন্ট্রোল করছে আমাদের ব্রেন। আর ব্রেনের সঙ্গে গাট হেলথের অদ্ভুত সম্পর্ক আছে। যাই হোক, খাবারের নির্বাচন প্রত্যেক প্রাণীই করে থাকে। যেমন ধরুন, মাংসাশী প্রাণী বাঘ, সিংহ কখনো ঘাস খায় না। নির্দিষ্ট ডায়েট আছে, সেই সম্বন্ধে তারা এক্সপার্ট, তারা নিজেরাই এক্সপার্ট। রাস্তার কুকুরদের দেখবেন, নিজেরা নিজেদের ট্রিটমেন্ট করতে হয় তাদেরকে অনেক সময়। নির্দিষ্ট ছোট ছোট গাছের পাতা খেয়ে বমি করে, যদি কোনো মনে হয় তাদের ওটা করা দরকার, তখন তারা ওই কাজটা করে। একটা গরুকে মাঠে ছেড়ে দিলে দেখবেন বেছে বেছে ঘাস খায়। যদি বাড়িতে গোলাপ গাছ লাগান, সেগুলোকে হনুমানের হাত থেকে বাঁচিয়ে রাখতে হয়। আমাদের বাড়িতে হনুমান এসে গুলঞ্চ লতা খেয়ে যায়। ওরা চেনে ওটা, ওরা উপকারটা জানে, কখন কোনটা খেতে হয় সেটাও জানে। দেখুন, খাবার আমাদের শরীরের জন্য জ্বালানি বা ফুয়েল বা মেডিসিনের থেকে বেশি কিছু নয়। কিন্তু গরু, বানর, বাঘ, সিংহ এদের থেকে মানুষের মন, শরীর ও জীবনযাত্রা বহুগুণ জটিল। আপাত দৃষ্টিতে আমরা সর্বভুক হলেও মেশিন এবং ফুয়েল এই দুটোকে ম্যাচ না করাতে পারলে লং টার্মে মেশিনের সমস্যা দেখা দেবে, এটা স্বাভাবিক। এছাড়াও মনের উপর প্রভাব তো ফেলেই, আমাদের অনুভূতিগুলোকে, সংবেদনশীলতাকে এবং অন্যান্য ফ্যাকাল্টিগুলোর উপর আস্তে আস্তে প্রভাব ফেলা শুরু করে। এই ফ্যাকাল্টিগুলোর ব্যবহারের উপর নির্ভর করে মানুষ হিসাবে আমরা কেমন এবং সমাজে আমরা কতটা গ্রহণযোগ্য। কিন্তু মজার বিষয়, ফ্যাকাল্টিগুলো তৈরি হয়েছে এমন ভাবে যে ওদেরকে কন্ট্রোল করা হবে বলে। যদি আমরা নিজেরা ফ্যাকাল্টিগুলোকে কন্ট্রোল না করি, তাহলে অন্য কেউ নিশ্চয়ই সেগুলোকে কন্ট্রোল করবে এবং আমরা তার দাস হয়ে পড়বো। ওদের উপর মাস্টারি বা আধিপত্য কিভাবে পাবো, সেই নিয়ে আমরা কন্টেন্ট বানাই। আমাদের পেজ বা চ্যানেল দেখলেই আপনারা বুঝতে পারবেন। আজকের বিষয় স্পেসিফিক্যালি খাদ্য নিয়ে। নিজের ওপর মাস্টারি পেতে খাদ্যের কি ভূমিকা, সেই নিয়ে। নিজের ওপর মাস্টারি আদৌ কেন দরকার, সেই নিয়ে যদিও আমরা কথা প্রায় প্রত্যেকটা ভিডিও বলে থাকি, এবং আজকেও আমরা সেই বিষয়ে আলোচনা করবো, সেটা অবশ্যই বাদ যাবে না। তাই বিষয় সময় সংক্ষিপ্ত, কিন্তু প্রত্যেকটা বিষয়ে আমরা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। এবং আমি কৌশিকদাকে অনুরোধ করব আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবার। সর্বপ্রথমেই পরম দয়ালের রাতুল চরণে আমার ১৭ কোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের যে যেখানেই উপস্থিত আছেন প্রত্যেকে আমার সশ্রদ্ধ প্রণাম, এবং যে বয়োজ্যেষ্ঠরা যারা দেখছেন প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম। সব্বাইকে আমার আনন্দিত জয়গুরু আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে আজকের যে বিষয়ে সে বিষয়টি খুব খুব চিরাচরিত এবং খুব অনেক পুরোনো সময় থেকেই চলে আসছে। যে এই আহার নিয়ে মানুষের চর্চা এবং তা নিয়ে মানুষের মধ্যে অ্যা ভালো-মন্দের বিবেচনা এবং তা নিয়ে তর্ক-বিতর্ক সবচেয়ে বড় বিষয় যেটা হয় বেশিরভাগ সময়, এবং তা নিয়ে সৎ নিজ পক্ষ সমর্থন নিয়ে বিভিন্ন বিষয় আগেকার দিনেও হয়ে এসেছে, এখনকার দিনেও হচ্ছে, এবং তার সাথে যেটা সবচেয়ে বেশি দরকার, যে আমার জন্যে বা মনুষ্য সমাজের জন্যে আমাদের ক্ষেত্রে প্রয়োজনীয় কি? এটি আমাদের বিষয়। আমরা বর্তমান প্রেক্ষাপটের আলোকে যদি দেখি, তিনি প্রায় বেশিরভাগ সময়ই আহার বিষয় নিয়ে সুন্দরভাবেই পরিষ্কার একটি ধারণা আমাদের সৎসঙ্গী সমাজের মধ্যে মানুষের মধ্যে প্রচলিত করেছেন, এবং তৎকালীন সময় থেকেই চালু হয়ে আসছে এই বিষয়টি। যদি তবুও আমাদের আহারের বিষয়ের একেবারে গোড়ার দিকের ঘটনা যদি দেখতে চাই, পুরুষোত্তমের কথায় যদি আমরা দেখি যে আহার শব্দটির অর্থ যদি দেখতে পাই, সেখান থেকে প্রথম যেটা পাওয়া যায় ধাতুগত অর্থ,
যে আহার শব্দটি এসেছে আমাদের আযুক্ত সরি হ্যাঁ, আযুক্ত হৃযুক্ত অ ধাতু থেকে। আর ধাতুটার যদি অর্থ দেখি সেক্ষেত্রে সংগ্রহ এবং আ সেটা থেকে পুষ্টি পাওয়া এই ধরনের অর্থ বোঝায়। এরপর আহারের ভাগ, আহারের পর্যায় এবং আহারের বৈশিষ্ট্য নিয়ে আমাদের ভাগ যদি দেখি, মূলত বর্তমান সময়ে যে দুটো জিনিস নিয়ে সবচেয়ে বেশি পরিচিত, এক হচ্ছে আমিষ এবং নিরামিষ আহারের ব্যাপার। আমিষ কথাটি যদি দেখি আযুক্ত মিষ ধাতু থেকে এসছে এবং নিরামিষ কথাটি যদি দেখি নির্যুক্ত আমিষ থেকে এসছে। এবং মিষ কথাটি যখন আমরা দেখছি তখন সেটার অর্থ সেচন বা স্পর্ধা এই ধরনের বিষয়কে বোঝাচ্ছে। তাই যদি আমরা একেবারে সহজভাবে দেখি তাহলে যা আমাদের স্পর্ধা, আমাদের আমাদের ভাবকে বাড়িয়ে তোলে সেই ধরনের আহার্য বিষয়বস্তুকেই আমিষ বলে বলা হয়। এটা ধাতুগত অর্থে আমরা দেখতে পাই। এবার এর অর্থের যদি নঞার্থক অর্থাৎ নেতিবাচক দিক দেখি তখন সেটা নির ধাতুর সঙ্গে যুক্ত হয়েছে। তো এইভাবে আমাদের আহারের যে ব্যাকরণগত দিক সেটা আমরা একটা পাওয়া যায় বা যেটা আমরা পেয়েছি সেটা এইরকম। যে বর্তমান সময়ে যা আমাদের স্পর্ধা আমাদের বৈশিষ্ট্যকে উত্তেজিত এবং করে সেই ধরনের যে গ্রহণ বা সংগ্রহ পুষ্টিকর বিষয় সেটাই আমিষ আহারের মধ্যে পড়ে। এবং তার নমস্কার অর্থাৎ সেগুলোর সম্পর্কিত যে কাজ এবং কর্ম সেগুলোকে যারা পোষণ দেয় কম, সেগুলোকেই নিরামিষ আহারের মধ্যে সাধারণত দেখা যায় ব্যাকরণগত অর্থে দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা আমাদের মতো করে দেখি যে ইতিহাসের ঘটনাগুলো কিরকম হয়ে আসছিল। ইতিহাসের প্রেক্ষাপটগুলো যদি দেখি তার মধ্যে একটা সহজ প্রেক্ষাপট যেটা দেখা যায় যে সাধারণত মানুষজন যখন বা জীবজগৎ যখন আহার সংগ্রহ করে নিজস্ব অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্যে। অতীতকালে ছিল যে প্রত্যেকটা বিষয়ের মধ্যে থেকে অ্যাবজর্ব করে তাদের এনার্জি সংগ্রহ করা। প্রত্যেকটা বিষয় থেকে তার যে সহজ সরল আ যে জৈবিক উপাদান আছে প্রোটিন, লিপিড এবং ফ্যাট এই ধরনের বিষয়গুলো থেকে কার্বোহাইড্রেট থেকে সংগ্রহ করা বা ফ্যাট থেকে সংগ্রহ করা বা প্রোটিন থেকে সংগ্রহ করা সেগুলোকে সংগ্রহ করে অ্যাবজর্ব করে সেগুলো বেড়ে ওঠা। প্রথম দিকে ছিল সেটা অস্তিত্বের সংগ্রাম। অর্থাৎ সেখানে মানুষজন যা সংগ্রহ করতো তা নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য, নিজেদের অস্তিত্বকে প্রতিষ্ঠা করার জন্যে সেই সংগ্রামের জন্য তাদের সংগ্রহ ছিল আহার। এবং সেই আহার্য বিষয়বস্তু নিয়ে মানুষের তখনকার দিনে ধারণা কমই ছিল। যার ফলে এটা তাদের কাছে যা সংগ্রহ করা সম্ভব হয়েছে তাই তারা গ্রহণ করে এসেছে। এটার ইভলিউশন আস্তে, আস্তে এসেছে। এটার সময়ের সাথে, সাথে ইতিহাসে দেখা যায় প্রেক্ষাপটে তার খারাপ ভালো গুণ এবং তার মধ্যে কি বৈশিষ্ট্য, মৃত্যু সাধারণত মানুষ কোনটা খেলে সুস্থ আছে, কোনটা অসুস্থ আছে এটাই প্রাথমিক পর্যায়ের ধারণা ছিল। পরবর্তীতে খাবার নিয়ে আরো বেশি রিসার্চ হয়, আরো বেশি জানা এবং আরো বেশি বৈশিষ্ট্যের খোঁজ হয়, যা পরে, পরে মানুষের জীবনের ক্ষেত্রে ডেভেলপড হয়, ইভলিউশন হয়। এবং এইগুলোই আস্তে, আস্তে মানুষকে আরো বেশি উন্নত করে তোলে এবং বর্তমান সময়ে আমরা যে সিচুয়েশন এ বাস করছি, সেই সিচুয়েশন এর ক্ষেত্রে খাবার একটা এমনই একটা আহার্য বিষয় বা এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদেরকে শুধুমাত্র পৌষ্টিক শক্তিই দেয় না, মানসিক এবং শারীরিক ক্ষমতারও একটা মেলবন্ধন তৈরি করে। এই বিষয়টাতেই এখনকার দিনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে শারীরবৃত্তীয় কাজের সাথে, সাথে মনস্তাত্ত্বিক বৃত্তীয় যে সম্পর্ক সেই সম্পর্কটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই এর ডিভিশন, এর ইভলিউশন এবং এর সাথে, সাথে এক্সপেরিমেন্ট। বর্তমানে যদি পুরুষোত্তম শ্রী ঠাকুরের বিষয়ে জানি এবং আমরা যারা শিক্ষিত তারা প্রত্যেকেই তার যে সমস্ত সৎগ্রন্থাদি পাঠ করে আসছি তার মধ্যে একটা বিষয় তিনি প্রায় বলতেন আহারের জায়গা থেকে যে আহার্য বিষয়বস্তুর ফর্টিফিকেশন অর্থাৎ তার নিউট্রিফিকেশন বেশি বাড়ানোর জন্য তিনি বেশিরভাগ সময় রিসার্চের কথা বলতেন। শ্রদ্ধেয়
ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য দাদার সাথে এ বিষয়ে তার দীর্ঘ আলোচনা ছিল এবং আছে, যা সংগৃহীত হয়ে আছে দীনপঞ্জী গ্রন্থে। এবং আমরা সেই বিষয় গ্রন্থ থেকে দেখতে পাই যে সেখানে তিনি বলছেন যে বিষয়গুলি আমরা যে নিউট্রিশন ভ্যালু এবং যে খাবারের সঙ্গে আমরা সংগ্রহ করে থাকি তা দিনের সাথে আরো বেশি আরো বেশি বাড়িয়ে তোলা উচিত এবং তাকে আরো বেশি মডিফিকেশন করা উচিত, যেগুলো আমরা বলি প্ল্যান্ট বেস বা যেকোনো ভেজিটেবল বেস যে সমস্ত নিউট্রিশন আমরা পেয়ে থাকি। শ্রী ঠাকুর সেই বিষয়ের উপরেই গুরুত্ব দিয়েছেন বেশি। তো আমরা যদি ইতিহাসও দেখি, সাধারণত আমরা যে সমস্ত বিষয়গুলো থেকে আমরা তথ্য নলেজ গেইন করি তার মধ্যে থেকে আমরা জেনেছি যে প্রত্যেকটা বিষয়েই এই প্ল্যান্ট বেসড যে জিনিসগুলো পাওয়া যায় প্রত্যেকের ইভলিউশন এসেছে বিভিন্ন ফর্টিফিকেশন এর সময়ে তাদের বিভিন্ন জেনেটিক মিউটেশন এর মাধ্যমে। এবং ঋষি ঠাকুরের ভাষায় যদি বলি যে তার প্রত্যেকটা বিষয়কে যদি আমরা মডিফিকেশন করি তাদের পুষ্টিগুণ বাড়িয়ে তুলি, তাহলে আস্তে আস্তে সেগুলো আমাদের ক্ষেত্রে উপকারী হয়ে উঠবে এবং আমরা খুব কম সময়ে যে নিউট্রিশন ভ্যালু সেটা পেতে পারি। এরপরে আসি আহারের বিষয়ে, যে মূল চিরাচরিত প্রথা এবং যে মূল চিরাচরিত কথা যেগুলি নিয়ে শ্রী ঠাকুর পর্যন্ত বলেছেন যে আহারের যে বিষয় যে চিরাচরিত কথা যে নিরামিষ এবং আমিষ ২ বিষয়ের মধ্যে নিরামিষ আহার কেন আজকে আমাদের বিষয়বস্তু সেই বিষয়ে যায়। তো এ বিষয়ে পক্ষে বিপক্ষে অনেক তর্ক এবং যুক্তি রয়েছে। কিন্তু আক্ষরিক অর্থে যদি আমরা নিউট্রালি দেখি যে কোনটা কোন পজিশনে এবং কিভাবে গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা বর্তমান সময়ে বাস করি যেখানে শুধুমাত্র উম যে স অস্তিত্ব রক্ষার জন্য আহার সংগ্রহ করা হয় না, মনস্তাত্ত্বিক বিষয় রক্ষার জন্যও আহার আমরা সংগ্রহ করে থাকি বা আমরা আ গ্রহণ করি। তাই বর্তমান সময়ের যে নিড, সেই নিড অনুযায়ী মনস্তাত্ত্বিক বিষয়েরও খুবভাবে গুরুত্ব দেওয়া উচিত। যেটা এখনকার সময়ে একটা খুব ইম্পোর্টেন্ট বিষয়। যাক, এরপরে আমাদের যদি বিষয়গুলোর মধ্যে থেকে এবারে যাই, আমাদের অস্তিত্ব সংগ্রামের জন্যে যখন মানুষজন যে বিষয়ের মধ্যে দিয়ে এসেছিলেন, ১ম যখন ছিল তখন আহার্য সংগ্রহ ছিল আমিষ খাবারের মধ্যে দিয়ে। কারণ মানুষজন তখনও ভেজিটেবল গ্রো করা, শাকসবজি তৈরি করা এবং সবুজ যে সমস্ত জিনিস যে সবজি অর্থাৎ যে ফসল, সেই ফসলের মধ্যে দিয়ে যে পুষ্টিগুণ সংগ্রহ করা সে বিষয়ে ধারণা কমই ছিল। যার পরবর্তী সময়ে আমরা ইতিহাসে পেয়ে থাকি যে আস্তে আস্তে সেগুলো বাড়ির মায়েদের মাধ্যম দিয়েই এটা হয়েছে যে তারা সিড গ্রো করেছেন, তাদের মধ্যে দিয়ে বীজ বপন করেছেন, রোপণ হয়েছে এবং সেগুলোই আস্তে আস্তে মানুষের মধ্যে সংগ্রহ আহার হিসেবে গ্রহণ করেছেন। তাই এটা একটা বিভিন্ন রিভলিউশনের বা ইভলিউশনের মধ্যে দিয়ে এসেছে। যদি এর ভাব দিয়েই দেখি তখন আমরা বিভিন্ন সময়ে যে সমস্ত দার্শনিক তাত্ত্বিকগণ এসেছেন, তারা এই বিষয়ে যখন অনুধাবন করেন, এই বিষয় নিয়ে যখন আ অনুসন্ধান করেন, তাদের মনন এবং বিষয় চিন্তন দিয়ে, তখন এই খাবারের গুণাগুণ এবং বৈশিষ্ট্যগুলি আমরা আস্তে আস্তে জানতে পারি এবং জনসমক্ষে সেগুলো প্রকাশিত হয়। যে কি খাদ্যগুণের মধ্যে দিয়ে কি বৈশিষ্ট্যের পরিবর্তন বা সমস্যা এসেছে শারীরিক এবং মানসিক ২ দিক থেকেই। তো এই ভাব থেকে আমাদের বর্তমান সময়ে এগুলি আরো বেশি প্রমিনেন্ট হয়ে উঠেছে। বর্তমান সময়ের যে বিষয়টা যদি আসি, আমাদের তার আগেই যে সমস্ত পূর্ব পুরুষোত্তমরা যারা ছিলেন, তাদের মধ্যে যদি আমরা দেখি, খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আমরা পাই যে পূর্ব গুরুর বা পুরুষোত্তম যারা ছিলেন, একেকজন একেকটা সময়ের একেক ধরনের খাদ্যাভ্যাস প্রচলন করেছেন। কিন্তু প্রত্যেকেরই যে অ্যা সাজেশন এবং যে নির্দেশ, সেই নির্দেশের ক্ষেত্রে প্রত্যেকেরই একটা বিষয়ে কম সম্পূর্ণ প্রায় নির্দেশ ছিলই যে নিরামিষ আহার এবং নিরামিষ ভোজন স্বাস্থ্য এবং মানসিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে উপকারী। এক্ষেত্রে আমরা যদি কোট করে থাকি, বিভিন্ন তথ্য বিভিন্ন সময়ে পেয়ে যাই। যদিও পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের বিষয়ে মানুষজন বলেন যে তিনি যখন বনবাসকালে ছিলেন তিনি আমিষ ভোজন করেছেন। যা আমরা তৎকালীন সময়ের শ্লোকে পেয়ে থাকি। কিন্তু বর্তমান পুরুষোত্তমের মধ্যে দিয়ে যখন আমরা যাই তখন তিনি বলেছেন যে সে বিষয়ে আরো বেশি আমাদের কাছে তথ্যের অভাব বা সেই বিষয়ে আমাদের আরো বেশি অ্যা যা প্র্যাকটিক্যাল বিষয় দিয়ে যে জানা যে মানুষজন জানে সেই বিষয়গুলোর সম সংকুলানের জন্যই আমরা সেই বিষয়ে তথ্যের অভাবে পেয়েছি। সাধারণত আমাদের সে তথ্যের জন্য গ্রন্থের উপরেই নির্ভর করতে হয়েছে। পরবর্তী সময়ে প্রভু রামচন্দ্রের পর শ্রীকৃষ্ণের সময়ে, ভগবান শ্রীকৃষ্ণের সময়ে আমরা গীতাতে দেখতে পাই যে তিনি আহারের যে ভাগ, সেই ভাগ নিয়ে সপ্তদশ অধ্যায়ে বলেইছেন এবং সে বিষয়টি নিয়ে সাধারণত আমরা যারা
ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত, তারা প্রত্যেকেই জানি যে সাত্ত্বিক এবং রাজসিক এবং তামসিক আহারের তিনি উল্লেখ করেছেন। এবং সেই সৎ আহারের সম্পর্কে বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন যে আহারের মধ্যে বল, আয়ু এবং স্বাস্থ্য বৃদ্ধি হয় এবং তার মধ্যে মনস্তাত্ত্বিক সদ্ভাব বজায় থাকে। সেই ধরনের আহারগুলোকে সাত্ত্বিক আহার বলা হয়ে থাকে। এবারে যদি এর ব্যাখ্যায় আসি, যেগুলো সহজেই আমাদের শরীর এবং শরীরে যে ডাইজেস্টিভ সিস্টেম যা আমাদের সহজেই পাচন ক্রিয়ার ক্ষেত্রে তাকে যে ছোট অণুতে অর্থাৎ মলিকিউলে ভাগ করা সম্ভব হয় এবং কোনো রকম উত্তেজনা বা কোনো রকমের অস্বাস্থ্যকর সাবস্টেন্সের উপাদান উৎপন্ন করা ছাড়াই তখন সেই সমস্ত উপাদানগুলিকেই আমাদের ক্ষেত্রে সাধারণত গ্রহণ করা শ্রেষ্ঠ বলে ধারণা করা হয়। এর মধ্যে আমরা যদি দেখি যে ভগবান শ্রীকৃষ্ণের গীতার ক্ষেত্রে যে বলেছেন সপ্তদশ অধ্যায়ে, আমি সে অংশটি কোট করতে চাই যে তিনি বলছেন সপ্তদশ অধ্যায়ে ৮ নম্বর শ্লোক, আয়ুসত্ব বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধন রস্যাস্নিগ্ধা স্থিরা হৃদা আহার সাত্ত্বিক প্রিয়। আয়ুর বল, আরোগ্য, সুখ ও প্রীতিবর্ধক সরস্নিগ্ধ পুষ্টিকর ও মনোরম আহারই সাত্ত্বিক ব্যক্তিদের প্রিয়। যদিও এই বিষয়টি নিয়ে আমি আজকে যখন একটু বেশ ডিপলি ঘাঁটছিলাম তখন অনেকে না বললেন একটি ব্লগ হঠাৎ চোখে পড়লো যে সেখানে উল্লেখ করছেন যে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ যে বিষয়টি বলেছেন তিনি আহারের ভাগগুলিকে পর্যায়গুলিকে ব্যাখ্যা করেছেন। সেক্ষেত্রে তিনি আমিষ বা নিরামিষ আহারের উপরে যে প্রতিবন্ধকতা সেই বিষয়ের উপরে বা নিরামিষ আহার গ্রহণের বিষয়ে তিনি বলেননি। কিন্তু এখানে স্পষ্টই উল্লেখ আছে যে সাত্ত্বিক আহার শ্রেষ্ঠ আহার, তাই তিনি শ্রেষ্ঠত্বের ওপরেই প্রত্যেককে পৌঁছানোর জন্য তার পুরুষোত্তমদের যে ভাব সেই ভাবের মধ্যে শ্রেষ্ঠত্বের উপরে পৌঁছানোরই দিকে তারা নির্দেশ করেন এবং সেই অর্থে সাত্ত্বিক আহারই গ্রহণ করা শ্রেষ্ঠ বলেই আমাদের বিবেচ্য বিষয় হওয়া উচিত। যদিও আমরা অনেক ক্ষেত্রে সেটা গ্রহণ না করলেই তার বিপক্ষে যুক্তি দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমাদের সাধারণত এই ধরনের প্রায় কথা বা যুক্তি পেয়ে থাকি। এছাড়াও আরো যেটি বলছেন যে এছাড়াও যে তামসিক এবং রাজসিক আহার সম্পর্কে এখানে বলা হয়েছে, সে বিষয়ে আমরা যাচ্ছি না। রাজসিক আহার সম্পর্কে সাধারণত আমরা প্রায় প্রত্যেকেই যারা দীক্ষিত এই মুহূর্তে আছি তারা প্রত্যেকেই জানি এবং তামসিক আহার সাধারণত বাসি পচা এই ধরনের খাবারগুলিকেই বলে থাকি। তো সাত্ত্বিক আহারে যখন শ্রেষ্ঠত্ব প্রচারিত হয় তখন থেকেই শুরু হয়ে আসছে এবং তারপরে যদি আমরা শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের পর গৌতম বুদ্ধের সময় পাই, সেখানকার সময়ে একটা তথ্য বুদ্ধচরিত থেকে পেয়েছি যে অপুত্রক অবস্থায় রাজা বিম্বিসার পুত্র লাভের আশায় সহস্র ছাগ বলি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সেই সময় ভগবান বুদ্ধ তা প্রতিরোধ করেছিলেন এবং সেই প্রতিরোধের মাধ্যম দিয়ে তিনি এই যে বলি এবং বলি প্রথার মধ্যে দিয়ে শুধুমাত্র নয়, এর মধ্যে দিয়ে তিনি যে ভোজনের ব্যাপারটি এবং তার নিবেদনের ব্যাপারটি এটাতে উল্লেখ করেছেন যে এই বিষয়ে এটা শ্রেষ্ঠ নয়। তাই আমরা ভগবান বুদ্ধের ক্ষেত্রেও এই বিষয়ের উদাহরণ পেয়ে থাকি। বাইবেলের ক্ষেত্রেও আমরা একটি উদাহরণ পেয়ে থাকি যে বাইবেলে বলা হয়েছে পৃথিবীর পৃষ্ঠে শাক ও পাতা ফলমূল মানুষের জন্য উৎকৃষ্ট এবং স্বাভাবিক খাদ্য। এবং যারা আমি একটি তথ্য থেকে সার্চ করছিলাম যে ভগবান হযরত রসুলের ক্ষেত্রেও প্রফেট রসুলের ক্ষেত্রেও আমরা দেখেছি যে তার নিত্য দিনের আহার্য বিষয়ের মধ্যে যেগুলি ছিল তার হিসাব করলে দেখা যায় যে উটের দুধ এবং রুটি আর তার সাথে ছিল খেজুর তার নিত্যদিনের আহার্য বিষয় এবং তিনি সেই বিষয়ের উপরেই জীবন ধারণ করতেন। এর পরবর্তী সময় ভগবান শ্রী চৈতন্যের সময় যদি আমরা দেখি তার যে শিষ্য সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে যখন তিনি অন্ন গ্রহণ করছেন, সেই অন্ন যখন তাকে দেওয়া হয়েছে তখন তার যে ব্যাখ্যা শ্রী চৈতন্য চরিতামৃত অংশে কৃষ্ণদাস কবিরাজ মহাশয় লিখছেন যে সেই বিষয়ে শাকান্ন এবং যে আহার্য তাকে দেওয়া হয়েছিল সমস্তটাই নিরামিষ আহার এবং তা সাত্ত্বিক এবং সন্ন্যাসীদের জন্য শ্রেষ্ঠ আহার হিসেবেই বিবেচনা করা হয়। তাই যদি আমরা প্রায় দেখে থাকি
প্রায় প্রত্যেক পুরুষোত্তমই পূর্ববর্তী যারা আছেন তাদের আহার্য এবং তাদের যে নির্দেশ, সেই নির্দেশের মধ্যে এগুলো আমরা পেয়েই থাকি। আমি যদিও এই মুহূর্তে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের এই বিষয়টি এই মুহূর্তে কোট করতে পারছি নে। তো সেক্ষেত্রে তিনি আমি সাহায্য গ্রহণ করলেও আমি চৈতন্য চ রামকৃষ্ণ কথামৃতে এটি এক জায়গায় পেয়েছিলাম যে উনি নিরামিষ আহারকেই শ্রেষ্ঠ আহার হিসেবে ঘোষণা করছেন। যদি তার শিষ্য স্বামী বিবেকানন্দের প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থে দেখি, সেক্ষেত্রে তিনি যখন বিভিন্ন জায়গায় ঘুরে আসছেন, তখন বলছেন যে পাশ্চাত্যের মানুষজনেরা কায়িক পরিশ্রম এবং শারীরিক দক্ষতা বাড়ানোর জন্য আমিষ ভক্ষণ করে থাকলেও নিরামিষ আহার মানুষকে সাত্ত্বিক ভাব এবং তার বৈশিষ্ট্য প্রদান করতে সাহায্য করে বেশি এবং তাতে তাদের শারীরিক বৈশিষ্ট্যের থেকেও মানসিক এবং সুস্থতার বৈশিষ্ট্য সবচেয়ে বেশি প্রাধান্য পাবে এবং তাতে গুরুত্ব পায় বেশি। তাই প্রায় প্রত্যেক পুরুষোত্তম এবং যে মনীষীদের কথায় যদি দেখি, প্রত্যেকের মধ্যেই এই কমন ভাব এবং কমন যে বৈশিষ্ট্য সেটা প্রায় পাই যে নিরামিষ আহার এবং আহার্য বিষয়ই উত্তম। এ বিষয়ে যদি রিসার্চমূলক বর্তমান সময়ের পেপার দেখা যায়, যে রিসার্চমূলক বর্তমান যে পেপারগুলো বর্তমানে প্রকাশিত হয় খুব কমই হয়ে থাকে। কারণ এটা একটা জিও পলিটিক্স এবং জিও ন্যাশনাল যে ইনফ্লুয়েন্স সেই ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স যে সেই ইনফ্লুয়েন্সের জন্যই অনেক সময় সেই প্রকাশ হয় না। কিন্তু বর্তমান সময়ে একটা বড় ট্রেন্ড দেখা যায় যে পাশ্চাত্যের মানুষজন নিরামিষ যে ভেজিটেবল ডায়েট, ভেগান ডায়েটকে অনেক বেশি প্রাধান্য দিয়েছেন এবং অনেক বেশি কার্যকরী বলেছেন এবং অনেক ক্ষেত্রে রিসার্চের ক্ষেত্রেও তা প্রমাণিত হচ্ছে। যদি ওয়েস্টার্ন কালচারের যে সমস্ত তথ্য আমরা ইন্টারনেটের দুনিয়া থেকে পেয়ে থাকি, যে মিট ইন্ডাস্ট্রি থেকে বর্তমান সময়ে ইউএন এর রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে 25 to 30% ইমিশন হয়ে থাকে আমাদের যে গ্রিন হাউস গ্যাসের, এবং সেই গ্রিন হাউস গ্যাসের জন্য বর্তমান সময়ে গ্লোবাল ওয়ার্মিং এবং তার সাথে সাথেই যে সমস্ত ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে সেই সমস্ত একটা বড় উপাদান এটা। এছাড়াও যদি দেখা যায় যে ফার্ম ইন্ডাস্ট্রিজ চালানোর জন্য যে সমস্ত পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হয়ে থাকে, যে সমস্ত ইকোনমিক্যাল ইনফ্লুয়েন্স হয়ে থাকে, সেক্ষেত্রে অনেক একটা বড় ইনফ্লুয়েন্স হয়ে থাকে যে ফরেস্ট ডিস্ট্রয় করা এবং তার জন্য বড় বড় ল্যান্ডের প্রয়োজন হয় ওয়েস্টার্ন কালচারে, যদিও এটা ইন্ডিয়ান কালচারে নয়। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই ধরনের ডিস্ট্রাকশন করার উদ্দেশ্যই হচ্ছে যে মিট ইন্ডাস্ট্রিকে বাড়িয়ে তোলা, এইভাবে আরো বেশি কনজাম্পশন বাড়িয়ে তোলা। এবং বর্তমান সময়ে একটা রিপোর্ট দেখছিলাম যে ভেগান ডায়েট এবং ভেজিটেরিয়ান ডায়েটস এর যে মানুষজন, অর্থাৎ নিরামিষ আহারকারী যে সমস্ত মানুষজন, সেটি পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষ ইস্টার্ন ওয়ার্ল্ডেই আছে এবং আস্তে আস্তে এগুলোর পরিমাণ তবে ওয়েস্টার্ন কালচারে বাড়ছে। বর্তমান সময়ে যে সমস্ত ইনফ্লুয়েন্সার এবং সবচেয়ে বেশি যে সমস্ত আধ্যাত্মিক জগতের গুরুরা রয়েছেন, তাতে স্ট্রিক্টলি যে ডায়েট চার্ট দেওয়া হয়, সেক্ষেত্রে তারাও নির্দেশ করছেন যে নিরামিষ আহারের জন্য। এই সময়ে আমাদের একজন খুব বিখ্যাত ভারতীয় গুরু বলেছেন যে নিরামিষ আহারের মধ্যে যে মানুষের মধ্যে পজিটিভ যে ভাইব সেটা সবচেয়ে বেশি সঞ্চারিত হয় এবং যখন আমরা নেগেটিভ ভাইব যখন দেখি তখন নেগেটিভিটির পরিমাণ এবং নেগেটিভ যে চিন্তার পরিমাণ সেটা আমিষ আহারের মধ্যে সবচেয়ে বেশি প্রযোজ্য। যে আমরা প্রায় প্রত্যেক সময়ই উদাহরণ করে থাকি, যদি আমরা কিছুটা নিউট্রালি সাধারণ মানে নিজেকে আলাদাভাবে গিয়ে যে লক্ষ্য করি, এগুলো থেকে আমরা বর্তমান পুরুষোত্তমের আলোকে এবার আসতে চাই যে শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ে আমাদেরকে কি কি বলেছেন। আমরা যখন দীক্ষা নিই, সাধারণত দীক্ষা পদ্ধতির সময়ে আমাদেরকে একটা বিষয় প্রত্যেককেই সমাধান করে দেওয়া হয়, যে যদিও শ্রী শ্রী ঠাকুরের মন্ত্র প্রবর্তিত সদ্দীক্ষার মধ্যে এটা সবাইকে বলা হয়, অনেক ক্ষেত্রে এর ব্যত্যয় হয়ে থাকে, তবু আমি শ্রী শ্রী ঠাকুরের দেওয়া পদ্ধতি অনুযায়ী স্বীকার করে বলছি যে সেক্ষেত্রে নিরামিষ আহার কম্পালসারি এবং সেটা অবশ্যই গ্রহণীয় বলে শ্রী শ্রী ঠাকুর উল্লেখ করেছেন। আমরা অনেক ক্ষেত্রে আমিষ ভোজনের বিষয়ে ইন্টারেস্টেড থাকি বলে শুধুমাত্র শুক্রবার পালন করি এরকমের একটা কথা প্রচলিত আছে, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের নির্দেশিত প্রথা এটি বা নির্দেশিত পথ এটি নয়। তিনি সবার ঊর্ধ্বে এবং সবার ঊর্ধ্বে এবং সব সময়ের জন্য নিরামিষ আহারকে প্রাধান্য দিয়েছেন এবং একজন
সৎসঙ্গী হিসেবে বা একজন সৎ মানুষ হিসেবে প্রয়োজনীয় হিসেবে নিরামিষ আহার সর্বশ্রেষ্ঠ আহার এই বিষয়ে গ্রহণ করাই তিনি পথ এবং নির্দেশ দিয়ে উল্লেখ করেছেন, দিয়েছেন এবং আমরা সেই অর্থেই পালন করি। তো এরপরে আসছি যে এর প্র্যাকটিক্যাল পার্ট কি, বৈজ্ঞানিক যুক্তি কি? যে এটা কেন এবং কিভাবে পুরুষোত্তমরা বারবার এই ঘটনা সম্পর্কে সজাগ করে দেন আমাদেরকে। যদি আমরা দেখি শ্রী ঠাকুরের আলোচনা নানা প্রসঙ্গের ৪র্থ খণ্ডে আমরা একটা তথ্য পাই যে এবং এটা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বজ্রগোপাল দত্তরায়দা লিখিত যে দাদার লেখা গ্রন্থ ১ম খণ্ডেও রয়েছে। যখন আমরা আ যেটা অ্যানিমাল ফ্যাট বা অ্যানিমাল সেল যখন আমরা কোনো গ্রহণ করি, ফ্যাট নয় শুধুমাত্র প্রোটিন, অ্যানিমাল ফ্যাট, প্রোটিন যেটাই অ্যানিমাল সেল যখন আমরা অ্যানিমাল ফুড যখন আমরা গ্রহণ করি, তখন আমাদের মধ্যে যে সমস্ত খাবার যখন পাচন ক্রিয়াতে যায়, সেই পাচনের সময়ে সেই অ্যানিমাল সেলগুলো আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমের সঙ্গে যুদ্ধ করতে থাকে। অর্থাৎ সেগুলোতে অ্যাবসর্ব করার জন্য যে কোষের যে আত্তীকরণ পদ্ধতি আছে সেক্ষেত্রে তাদের একটা অ্যা ফাইট বা তাদেরকে একটা খুব বড় একটা যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হয়। এবং সেই অ্যাবজর্পশন যখন মানে শুরু হয় তখন সেক্ষেত্রে অ্যা একটা টক্সিক অ্যাসিড তৈরি হয় এই অ্যানিমাল সেল অ্যাবজর্পশন এর সময়। এবং সেই টক্সিনটাই আমাদের শরীরের পক্ষে বিষকর। এটা আমরা প্রায় প্রত্যেকেই জানি। তো সেই সূত্রে যারা 9-10 এর সাধারণত পড়ে আসছি আমরা প্রত্যেকেই জানি। যদিও এটা এইভাবে বলা ঠিক না। তো আম এই টক্সিক অ্যাসিড যখন তৈরি হয় সেগুলো সব ক্ষেত্রেই আমাদের যে সেল, সেই সেলকে অ্যা পুড়িয়ে দেয় বা সেক্ষেত্রে তাদের ক্ষতি করে। তো সেই ধরনের সেল যখন গ্রো করে তখন সেল হঠাৎ করেই আবার যে আমাদের উম রোগ প্রতিরোধ ক্ষমতার যে ভাব আছে যে আমাদের আ যে সেলের বডির মধ্যে তৈরি হয়, তারা সেগুলোকে সরাসরি কোষের রিগ্রোথ এর জন্যে আবার চেষ্টা করেন। এবং এইভাবে আমাদের যে সমস্ত ক্ষত সৃষ্টি হয় সেগুলো পুনরায় আবার ফিরিয়ে আনার জন্যে চেষ্টা হয়ে থাকে। তো এইভাবে আমাদের যে অ্যানিমাল আ উম সেল আমাদের শরীরের উপরে ইফেক্ট করে। শ্রী ঠাকুর তাই এই বিষয়ের পর স্ট্রিক্টলি নির্দেশ দিয়েছেন যে এগুলি গ্রহণ করার মধ্যে দিয়ে এই টক্সিন তৈরি হয় এবং সেই টক্সিন তৈরি হওয়ার ফলেই শরীরের পক্ষে ক্ষতিকর হয়ে যায়। এবং এক্ষেত্রে তার একটি কোট করতে চাই যে যেটি নানা প্রসঙ্গে ৪র্থ খণ্ডে রয়েছে যে তিনি বলছেন যে এই খাওয়ার গ্রহণের সময় যে টক্সিন তৈরি হয় তা আমাদের শরীরের যে সেলের ক্ষতি করে সেই সেলকে পূরণ করার জন্যে যে নতুন সেল অপত্য তাড়াতাড়ি তৈরি হয়। সেই তৈরি হওয়ার সাথে, সাথে আমাদের শারীরিক বৃদ্ধি এবং বৈশিষ্ট্যের এই শারীরিক ফিজিক্যাল যে অ্যা বৈশিষ্ট্য সেটা পরিবর্তন হয় খুব তাড়াতাড়ি। অর্থাৎ আমাদের মাসল, পেশি এই সমস্ত জিনিস বাড়তে থাকে। কিন্তু শ্রী ঠাকুরের ভাষায় যে আমাদের যে দৈহিক গ্রোথ এতটাই তাড়াতাড়ি হয় আমাদের বয়স কমিয়ে দেয়। অর্থাৎ আমরা সাময়িকভাবে শক্তিশালী হয়ে থাকি কিন্তু আমাদের যে টোটাল এজ সেই এজিং কমিয়ে দেয়। অর্থাৎ আমাদের যে বয়স তা সেক্ষেত্রে কমতে থাকে। যেটা সত্যিই খুব একটা অপোজিট ফ্যাক্ট যেটা আমরা সাধারণত জেনে আসছি। এবং এটা ঘটনা দেখাও যায়। যদি আমরা আ দেখি যে সমস্ত অ সায়েন্স ম্যাগাজিনের যে সমস্ত রিসার্চ আছে, তাদের মধ্যে থেকে প্রায় দেখি যে অ্যানিমাল সেল যারা গ্রহণ করেছেন তাদের থেকে যারা ভেজিটেবল সেল বা নিরামিষ যে আ সেল যারা ভেজিটেবল সেল যারা গ্রহণ করেন, ভেজিটেবলস বা সবজির মধ্য দিয়ে, তাদের ক্ষেত্রে গ্রোথ ডেভেলপমেন্ট খুব স্বাভাবিক হয় এবং সেক্ষেত্রে তাদের লংজিভিটি এবং তাদের এজ সবসময় একটা বয়স পর্যন্ত বেশিই থাকে। বা তাদের স্বাভাবিক যে ক্রিয়া সেগুলো স্বাভাবিকভাবেই ঘটতে থাকে। তাই এটা একটা দিক। আরো একটা দিক যদি আমরা যাই, এটা আম জীবনী গ্রন্থে পাওয়া যায়। যে সেখানে শ্রী, শ্রী ঠাকুর বলছেন যে আমরা যারা এটা গ্রহণ করে তাদের ক্ষেত্রে কি, কি ইফেক্ট আসে এই টক্সিন ছাড়াও। এছাড়াও যে সমস্ত ইফেক্ট আছে সেটা হচ্ছে মানসিক ইফেক্ট। যে মানসিক যে যে আমাদের ভাবে যে সেলগুলো আমাদের ব্রেইন গুলো যে উত্তেজিত হয় হঠাৎ করে আমাদের শরীর রিঅ্যাকশন দেওয়ার কারণে, তখন সেক্ষেত্রে তাদের মানসিক চঞ্চলতা এবং অস্থিরতা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। এবং সেই বৃদ্ধি পাওয়ার জন্য তাদের স্থিরতা এবং কম থাকে। সেক্ষেত্রে তাদের অস্থিরতার পরিমাণ বেশিই হয়। তাই এটাও একটা মনস্তাত্ত্বিক দিক যা আমাদেরকে এক্ষেত্রে ভাবিয়ে তোলে বা ভাবায়।
আরো একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, যেক্ষেত্রে যদিও আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু যারা গ্রহণ করেন শ্রী ঠাকুরের ভাষায় বলছেন যে উম, উম, যারা আমিষ ভোজন ভক্ষণ করেই থাকেন তাদের অবশ্যই এর সাথে ল্যাক্টোব্যাসিলাস জাতীয় দই বা এই ধরনের কিছু খাওয়া উচিত, কারণ এতে অ্যানিমেল সেলকে কিছুটা ডিটক্সিফাইড করে এবং সেগুলো আস্তে আস্তে মানুষের পক্ষে কম ক্ষতিকর হয়। কিন্তু তাই হয়তো অনেকেই বর্তমান সময়ে খাবারের সাথে সাথে টক দইয়ের ব্যবহার প্রচলন করেছে, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের নির্দেশই আছে যে খাবারের শেষ পাতে আমাদের অবশ্যই আহ নুনে টকে খাওয়ার কথা। এছাড়াও আরো একটা বিষয় যেটা পাই, যে টক্সিন দূর করার জন্য শ্রী শ্রী ঠাকুরের যে থানকুনি পাতা, সেটা যারা আমিষ ভক্ষণ করে তাদের জন্য অবশ্যই মাস্ট ডায়েট চার্টের মধ্যে থাকা উচিত বলে উল্লেখ করেছেন। কিন্তু এক্ষেত্রে তবুও বলে রাখি যে আমিষ ভোজন প্রমোট করার তিনি কখনোই বলেননি। তিনি বলেছেন যাদের ক্ষেত্রে একেবারেই অবস্থা আহ সঙ্গীন আর কি, তাদের ক্ষেত্রে এগুলো করণীয় উচিত, অবশ্যই উচিত, কিন্তু অবশ্যই নিরামিষ আহার শ্রেষ্ঠত্ব। এক্ষেত্রে একটা বড় উদাহরণ আলোচনা প্রসঙ্গে পেয়ে থাকি। তৃতীয় খণ্ডে আলোচনা প্রসঙ্গে শ্রী ঠাকুরের কাছে যখন জিজ্ঞাসা করা হয় তাহলে আপনি যে বলছেন এই আহারের মধ্যে সর্বোচ্চ উত্তম আহার কি হতে পারে, তখন তিনি বলছেন যে আমরা হবিষান্ন খেয়ে থাকি, সেটা সবচেয়ে উত্তম আহারের মধ্যেই পড়ে, কম খরচের মধ্যে সবচেয়ে উত্তম আহারের মধ্যে পড়ে। তার মধ্যে যারা আমরা সাধারণত দীক্ষিত তারা প্রায় প্রত্যেকেই জানি যে হবিষান্নের আহার আহ মটর কলাই, আতপ চাল, এছাড়াও ঘি এবং এর মধ্যে দিয়ে আহ হরিতকি, আমলকি, জব তিল এই ধরনের বিষয় দিয়ে একটা কমপ্লিট সুষম খাবার, যেগুলো থেকে আমরা বিভিন্ন সময়ে যে আমরা বলি যে ডেফিসিয়েন্সি, সেগুলো সব সহজেই পূর্ণ হয় এবং সেগুলো খুব সুন্দরভাবেই পুষ্টির যোগ্য হয়ে ওঠে এবং সেক্ষেত্রে আতপ চালের ব্যবহার মানুষকে আরো বেশি সহজ পাচ্য হিসেবে কার্বোহাইড্রেট পাওয়ার ক্ষেত্রে সুবিধা করে। এই তৃতীয় খণ্ডে আরো একটি জায়গায় আমরা পেয়েছি যে শ্রী ঠাকুর বলছেন যে আমরা সাধারণত টনিক বা ভিটামিনের অভাবের কথা বলি, এক্ষেত্রে তিনি বলছেন যে ফলমূল খাওয়াটা যদি আমরা এর সাথে গ্রহণ করতে পারি, যদিও উল্লেখ করেছেন যে হবিষান্নের সময় যদি আমরা ব্রত করি, সে ব্রত যদি কোনো ব্রত উদ্দেশ্যে করি সেক্ষেত্রে নয়, তারপরেও যদি আমরা অন্য কোনো ক্ষেত্রে যদি হবিষান্নের মতো গ্রহণ করি খাবার, তার সাথে ফলমূল এবং সবজি যদি খাই, সেক্ষেত্রে ফলমূল খেয়ে থাকি, তাহলে সেটা সবচেয়ে সুষম ডায়েটের মধ্যে পড়ে। এখানে আরো একটা বিষয় যেটা পাই, যে ভিটামিনের কথা উল্লেখ করছিলাম যে আমাদের আর্য ঋষিরা কত বেশি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে বিধান দিয়েছিলেন, আমরা সময়ের সাথে সাথে অনেকটা হারিয়ে ফেলেছি। শ্রী ঠাকুর সেটা পুনরায় রিভাইভ করে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। পঞ্চামৃত যা আমরা করে থাকি পুজোর ক্ষেত্রে, সেই পঞ্চামৃতটা একটা বিরাট বড় টনিক হিসেবে আমাদের মধ্যে কাজ করে, যদি সেটা সঠিক সঠিক অ্যাডাল্ট্রেশন না থাকে, অর্থাৎ যদি সেটা যদি সঠিকভাবে পিওর থাকে, অর্থাৎ ভালো যদি হয়, যেমন ভালো দুধ, ভালো আম মধু, ভালো ঘি এবং এর মধ্যে থেকে যদি আমরা নিয়ে সংমিশ্রণ করে যে পঞ্চামৃত যদি বানাই, সেটা যদি কেউ গ্রহণ করে, সেটার ক্ষেত্রে তার আ আ বলা হয় যে অনেক ক্ষেত্রে উপবাসের সময় আমাদের দেওয়া হয়ে থাকে। প্রধানত পুজোর সময় যারা ব্রত করে তাদের উপবাসের সময় দেয়। কিন্তু এটা একটা টনিকের মতো কাজ করে। তো এই জায়গাগুলোই আমরা সাধারণত প্রায় হারিয়েই ফেলেছি। তো এই জায়গাগুলো যদি আমরা রিভাইভ করি, আমরা যদি ফিরিয়ে আনতে পারি, তাহলে দেখা যায় যে সুষম আহার এবং সেগুলোর কন্টিনিউয়েশন কতটা বেশি গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। এছাড়াও আরো একটা জায়গা যেটা আমরা পেয়েছি, সেটা শ্রী শ্রী ঠাকুরের ভাষা এবং বলাই শ্রেয়, যে তৎকালীন সময়ে যে তথ্যগুলো তিনি দিয়েছেন, যে সেক্ষেত্রে আমাদের যে বলেছেন, যদিও এটা এতটা ইম্পোর্টেন্ট এই মুহূর্তে নয়, যে ইম্পোর্টেন্ট নয় অর্থাৎ এই বিষয়টা মানুষজন অন্যভাবেও নিতে পারে। শ্রী ঠাকুর বলছেন যে মানুষজন যদি কামুক স্বভাব বিশিষ্ট হয়, তার চেয়ে ক্ষতি হয়, তার থেকে পুরো বেশি ক্ষতি হয় যে আমিষ আহার ভোজন করে যার। এটার যদি কনটেক্সট দেখি, তখন বোঝা যায় যে কেন এই অভাবে শ্রী শ্রী ঠাকুর বলেছেন। অর্থাৎ আমাদের এক্ষেত্রে যে কোনো একটা শরীরের একটি অংশই হয়তো এনভায়রনমেন্টে উত্তেজিত হয় বা সেই বিষয়ে আমাদের ডিস্ট্রাক্টেড হয়। কিন্তু আমিষ ভোজনের ক্ষেত্রে পুরো শারীরিক ডিসব্যালেন্স এবং শারীরিক ডিস্ট্রাকশন শুরুই হয় মানসিক থেকে শুরু করে। তাই এটাই
সর্বশ্রেষ্ঠ পদ্ধতি সেই বিষয়ে আবারও তিনি আমাদেরকে বিভিন্ন সময়েই দিয়েছেন। এই জায়গায় আমি আরো একটা জিনিস কোট করতে চাই যে সৎসঙ্গীদের প্রত্যেকের যে কুফল সেই বিষয়টা নিয়ে দেখতে চাই। আমি পক্ষে কি কি কুফল হতে পারে? সূক্ষ্ম চিন্তা ভাবনার হয়, স্নায়ু বোধের ক্ষেত্রে অনিয়ন্ত্রণ আসে, স্নায়ুগুলিতে এক ধরনের উত্তেজনা এবং অবসাদ সৃষ্টি করে, জীবনের শক্তি কমে যায়, আয়ুর হ্রাস হয়, রজোগুণের বৃদ্ধি হয়, ক্রোধ, দম্ভ, মানসিক চাঞ্চল্য বাড়ে, মনের ভারসাম্য গিয়ে নিজস্বতা নষ্ট করে, দেহকে বহুবিধ ব্যাধির আবাসভূমি করে তোলে। তাই এই বিষয়গুলি কুফল যদি এতগুলোই থেকে থাকে, কেন প্রত্যেক পুরুষোত্তম নিরামিষ আহারের বিষয়ে গুরুত্ব দিয়েছেন, সেইগুলি আমরা সহজেই অনুমান করতে পারি। তৎকালীন সময়ে শ্রী ঠাকুরের কাছে যে ভক্তরা ছিলেন তার মধ্যে করুণাসিন্ধু মুখোপাধ্যায় দাদা এটা বলেই শেষ করতে চাইছি। এটি কোট করেছিলেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন যে সমস্ত ডক্টর এবং যে সমস্ত দার্শনিকরা ছিলেন তারাও কিভাবে এটা সমর্থন করেছেন সেই বিষয়ে। যে অনেকেই আমরা বলে থাকি যে সাধারণত প্রাচ্যের মানুষজনেরা এই কথাগুলো বলে, পাশ্চাত্যের যে সমস্ত সায়েন্স বা বিষয় ম্যাগাজিন সে বিষয়ে এই ধরনের কোনো উদাহরণ নেই। তাই শ্রী ঠাকুরের নির্দেশে তিনি যে সমস্ত তথ্য খোঁজ করেছিলেন তার মধ্যে এগুলো প্রায় তিনি কোট করেছেন যে আমরা সাধারণত ডায়েটের জন্য ব্যবহার করি এরকম বিষয় উল্লেখ করি, কিন্তু নিরামিষ আহারের ডায়েট সম্পর্কে শ্রেষ্ঠত্ব পালন করা হয় বোঝা যায়। যদি আমি এই মুহূর্তে পাচ্ছি না তাই এটা আমি রাখছি, পরবর্তী সময়ে যদি পাই তাহলে এটা ফিরে আসবো। এটুকুই বোঝার এবং বলার যে আহার মানসিকভাবে আমাদেরকে সুস্থ রাখে, শারীরিকভাবে সুস্থ রাখে। তাই আমরা আজকের দিনে শুধুমাত্র জীবনবৃত্তি চালানোর উদ্দেশ্যে সংগ্রহ করি না, যা আমাদের মনস্তাত্ত্বিক দিকে চালিয়ে নিয়ে যাবে, শারীরিক বৈশিষ্ট্যকে ধরে রাখবে, সেই জন্য আহার সংগ্রহ করা উচিত। এটাই আজকের এই মুহূর্তে আমি এটুকুই কনক্লুজ করতে চাই। যদি অর্ক কিছু যুক্ত করতে চাও এই মুহূর্তে তো বলতে পারো। কৌশিকদের আলোচনা আমি যেটুকু শুনতে পেরেছি আমার খুবই ভালো লেগেছে। তথ্যবহুল ছিল, কিন্তু আজকে আমার নেটওয়ার্ক কানেকশন খুব খারাপ, তাই আজকে অনুষ্ঠানটা কৌশিকদা তোমাকে একাই সেটা চালিয়ে নিয়ে যেতে হবে। আর যদি কোনো কমেন্টে প্রশ্ন এসে থাকে আমরা সেইগুলো নিয়ে এখন আলোচনা করতে পারি, তারপর আবার আমরা দুজনে আলোচনা করতে পারি। হ্যাঁ, আমাদের কমেন্টে দেখতে পাচ্ছি সৌভিক ভাইয়ের দৌলতে যে সোহাগ দা যে- সোহাগ দা বলেছেন কক্সবাজার থেকে, যদি আমাদের পরিচিত দাদা তাই দাদা সম্পর্কে যে বলতে পারছি। দাদা বলেছেন যে নিরামিষ আহার নাকি সাত্বিক আহার, নিরামিষ বলতে আসলে কি বোঝায়। সাত্বিক আহারের সম্পর্কে যদি ডিটেলস ডাইরেক্টলি দেখা যায় দুটোর মধ্যে মিল পাওয়া যায়, এটুকুই আর কি। যে নিরামিষ আহারের যে রুট ওয়ার্ড দেখছিলাম, রুট ওয়ার্ডের মধ্যে যেটা হচ্ছে নিজের স্পর্ধা, নিজের মানে যে সমস্ত ব্যাড যে ক্যারেক্টার বা গুণ যেগুলো সেগুলোর বৃদ্ধি যা করে সেগুলোকেই নিজ ধাতুর অর্থ বোঝায়। তো সেই বিষয়টা যে ক্রোধ, লোভ, চঞ্চলতা এই সমস্ত বিষয়ে স্পর্ধাগুলোকে বোঝায়, সেগুলোকে বাড়িয়ে তোলে যায়। এটা রুট মিনিং দেখাচ্ছে নিজ ধাতু, ময়হর্ষি মধুনা সহসন্ত। তো সেক্ষেত্রে তার নি অর্থাৎ নঙার্থক বোঝায়, সেক্ষেত্রে সেগুলোকে যারা কন্ট্রোলে রাখে তাদের সেইগুলোকেই নির্যুক্ত নিজ বলা হয়। তো এর পরে যদি সাত্বিক আহারের বৈশিষ্ট্য দেখি, যেটা আমরা সাত্বিকের রুট ওয়ার্ড এই মুহূর্তে আমি খুঁজে নিই, তো যেটা গীতার মধ্যে দিয়ে পাচ্ছি যে বল আয়ু বৃদ্ধি করে, নিজের মানসিক স্বাস্থ্য সুন্দর রাখে। এটাই যদি উল্টো দিকে দেখতে পাই সেই রুট ওয়ার্ডের সিমিলার মিনিং কে ইন্ডিকেট করে। তাই দুটো যে একই রুটকে ইন্ডিকেট করছে সেটা বোঝাই যায় যে এই আহারগুলোই আমাদের মানসিক শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। তাই এটা সৎ ভাবকে গুণকে বাড়িয়ে তোলে। তাই সাত্বিক আহার নিরামিষ আহারের যে কমপ্লিমেন্টারি ওয়ার্ড সেটা এখানে আমরা এই মুহূর্তে এর মধ্যে দিয়ে বুঝতে পারি। নেক্সট কোশ্চেন কৌশিকদা তোমার স্ক্রিনে রয়েছে। হ্যাঁ, আচ্ছা নেক্সট আচ্ছা। কোশ্চেন তোমার স্ক্রিনে রয়েছে। হ্যাঁ, বিভাস রঞ্জন দত্ত দাদা লিখেছেন যে নিরামিষ আহারের উদ্দেশ্য কি? এটা কি নিজে আধ্যাত্মিক উন্নত করা, না প্রাণীকুলের সঙ্গে অত্যাচার হয় তার বিরোধিতা করা? হিউম্যান সাইকোলজিতে তো দুটোই একসাথে মিলিয়ে দেওয়া যায়। যে যদি আমিষ আমাদের খাবার কন্টিনিউ করা হয় তাহলে শুধু প্রাণীকুল না, আমাদের নিজেদের উপরে অত্যাচার করা হবে, তাই না কৌশিকদা?
হ্যাঁ, এটাই মানে হচ্ছে আমরা প্রাণীকুলের মধ্যে তো আমরাও পড়ে যাচ্ছি, আমরাও তো প্রাণী। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। যে হ্যাঁ, তুমি কন্টিনিউ করো। সিদ্ধি ঠাকুরের ভাষায় যদি বলি, প্রতিনিয়ত এক্সপানশন অ্যান্ড কন্ট্রাডিকশন হয় সেলের, এবং সেই সেলের স্ট্যাগনেশন আসে, তখন সেল ডিভিশন হয়। এই স্ট্যাগনেশন ডিভিশনের সময় যদি আমরা ব্যাড সেলের জন্য বা যেটা আমরা বলি অ্যানিমাল সেলের জন্য যে যে ডিভিশনটা হয়, সেটা খুব কি বলে টক্সিক অ্যাসিডের পরিমাণ তৈরি করে এবং সেলের ডিস্ট্রাকশন তৈরি করে। তাহলে সেল ডিস্ট্রাকশন মানে আমাদের যে মধ্যেকার যে আম, কোষের যে বা অঙ্গাণুগুলো, সেগুলো আবার রিজেনারেট করার জন্য তাদেরকে পরিশ্রম করতে হয় বেশি। তাই এই আহারটা নিয়ে কমপ্লিট নির্দেশ আছে যে এটা গ্রহণ না করার জন্য। তার মানে আমার এবং শারীরিক আরো, মানে, হ্যাঁ বলো। না আমি তোমাকে থামাতে চাইনি, তুমি বলো। হ্যাঁ, হ্যাঁ, সরি। বলো, বলো। আমি এটার বিষয়ে আরো কন্টিনিউ করতে চাই। তুমি বলো, বলে আমরা ফিরবো। আমি আমি বলছি যে নিরামিষ হোক আমিষ হোক, আমাদের দেখতে হবে যে আহারের উদ্দেশ্যটা কি। আহারের এটাই, উদ্দেশ্যটা এটাই। কি, মানে আমি যাতে সুস্থভাবে বেঁচে থাকি সেই জন্য অবশ্যই স্বাদ, খাবারটাকে এনজয় করতে পারবো, সেটাও আছে বড় ফ্যাক্টর। সেটা সেটা না হলে আমি এই খাবারটাকে খেতে পারবো না, খাবারটার প্রতি শ্রদ্ধাও জাগবে না। এবারে সেইটা করতে গিয়ে আমি সেই সেই জিনিসটা কে চুজ করবে, আমি চুজ করবো নাকি আমার হয়ে কোনো আহ যারা খাবার তৈরি করে, যারা ফাস্ট ফুড বানায়, এই জাতীয় কোনো আহ সংস্থা অ্যাডভার্টাইজমেন্ট বানিয়ে সেইটা কি তারা চুজ করে দেবে আমার জন্য, নাকি আমি নিজে চুজ করব? এই তো আমাদের তো অনেক জায়গায় অনেক ইগো থাকে। আমাদের এই জায়গাতেও ইগোটা রাখা উচিত যে আমার খাবার সেটা কে চুজ করছে, আমি চুজ করছি নাকি যে সেলিব্রিটি অ্যাড দিচ্ছে সানডে হইয়া মানডে রোজ খাওয়া ওয়ান ডে, সে ঠিক করে দিচ্ছে। সেটা আমাদের বোঝা উচিত। তারপর তো নিরামিষ এই খাবারের উদ্দেশ্য কি। প্রশ্নটা আমার একটু কেমন লাগছে। অবশ্যই প্রশ্ন কখনো ভুল হয় না, উত্তর ভুল হতে পারে। আহারের উদ্দেশ্য আমরাই যেটা, সেটাই নিরামিষ খাওয়ার উদ্দেশ্য। আমিষ খাওয়ার উদ্দেশ্য অন্য কিছু হতে পারে। ঠিক, 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 ঠিক। কৌশিকদা তুমি বলো। এ- এটাতে এটাতে খুব গুরুত্বপূর্ণ তথ্য তুমি বললে, যেটা আমি কিছুদিন আগে সংগ্রহ করছিলাম, গত পরশু। তো সেটাতে আসতে চাই। তার আগে শ্রী ঠাকুরের ভাষায় আহারের উদ্দেশ্য নিয়ে যদি বলি, তিনি পরিষ্কার উল্লেখ করেছেন আহারের উদ্দেশ্য হচ্ছে নিজে সুস্থ থাকা, আমাদের শারীরবৃত্তীয় কাজের মধ্যে নিজে সুস্থ থাকা। এটাই হচ্ছে আহারের উদ্দেশ্য, একবারে কমপ্লিট। এরপরে যেটা আসছি, যে আহারের উদ্দেশ্যের সাথে যে যে, এর পরে যেটা আসছি সেটা আমি আহারের ক্ষেত্রে যেটা আসি, এর ঘটনা একটা তথ্য দিয়ে রাখি। এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। আমরাও ছোটবেলায় এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে বড় হয়েছি। 1982 সালে সম্ভবত, হ্যাঁ, 1982 সালে ভি বি রাও, ডক্টর ভিভি রাও যখন দেখলেন যে ফার্ম ইন্ডাস্ট্রিতে, পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে বিরাট আনঅর্গানাইজড ব্যাপার চলছে, সেখানে মনোপলি চলছে, তখন সেখানকার ফার্মারদের নিয়ে একটা কমিটি করেছিলেন, যেটা এনইসিসি নামে পরিচিত। সেই কমিটিতে তৈরি করার উদ্দেশ্যই ছিল যে মানুষের মধ্যে যারা এই বিষয়ে যুক্ত আছে তাদের ইনকাম, আর্থিক দিক থেকে যেন লস না হয়। পরে দেখা গেল যে তাদের পোল্ট্রি ইন্ডাস্ট্রির গ্রোথ এবং তাদের প্রোডাকশন এতই বেশি হয়েছে, সেটার কনজিউমার ভ্যালু নেই। এবং যেহেতু সেই সময়ে আহ, উম, হচ্ছে কি বলে কনজামশন, নিরামিষ পরিমাণ বেশি, তা বেশি, সেই জন্যে সেই জায়গাতে কৌশিকদা তুমি এটা কথা বললে কথা বলে নাও, আমরা একটু অপেক্ষা করি। আমরা একটু অপেক্ষা করছি, আমরা 2 মিনিটের ব্রেক নিয়ে নিই। পাপাইকে অনুরোধ করবো, এখন কি ব্রেকটা নেওয়া যাবে?
হ্যাঁ, আশা করি এখন নেটওয়ার্কের সমস্যা নেই, আমার কথা শোনা যাচ্ছে। আহ কৌশিক দা, হ্যাঁ কৌশিক দা, এখন আহ কথা বলার মতো অবস্থা আছে তো? হ্যাঁ, যেটা নিয়ে কথা হচ্ছিল 1982 হ্যাঁ, বিরাশি যে কথাটা তুমি বলছিলে, যে অ্যাডভার্টাইজমেন্টটা হ্যাঁ, নিয়ে কথা বলছিলে, হ্যাঁ, হ্যাঁ। খুব ইন্টারেস্টিং। যে ডক্টর বি ভি রাও, ভার্গিস ভার্গিস কুরিয়েনের মতোই, তিনি যখন ডক্টর আমুলের মতো যখন এই বিষয়টা নিয়ে কম আমরা একটু অপেক্ষা করি কৌশিকদার জন্য। আচ্ছা, একটা, তো হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। সরি, ডিস্টারবেন্সের জন্য দুঃখিত। ভিভি রাওয়ের যখন এই বিষয়টা দেখেছি, যে তিনি এই ফার্মার গ্রুপের একটা এনইসি গ্রুপ তৈরি করেছিলেন, তখন তার প্রোডাকশন কনজামশন কম ছিল বলে 2009 সালে মার্কেটিং পলিসি নেওয়া হয়েছিল, এবং সেই পলিসির মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল, যেটা আমরা সচিন তেন্ডুলকর, কপিল দেব, দারা সিং, এই সমস্ত অ্যাক্টর এবং সেলিব্রিটিদেরকে দিয়ে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে এসেছি। এর সবচেয়ে বেশি এর পেছনকার যে ফ্যাক্ট, সেটা আমরা তখন জানতাম না। এখন যদি দেখি, ন্যাশনাল যে সার্ভে ইন্ডাস্ট্রি, তাদের ওয়েবসাইটে ওটা পাবলিশড ডেটা, যে সেই সময়ের যে কনজামশন বাড়ানোর জন্য এটা মিথ প্রচার করা হয়েছিল, এবং সেই প্রচারের উদ্দেশ্যই ছিল, সরি একটু ডিস্টার্বের জন্যই আমরা ঠিক আছে। ভিডিওটা অফ করতে। তো সেই প্রচারের উদ্দেশ্য ছিল যে তাদের কনজামশনটা বাড়ানোর জন্য, এবং সেই বাড়ানোর মধ্যে দিয়ে তারা এত পরিমাণে বেশি সংগ্রহ, মানে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল, যে সম্ভবত সুদ, রিপোর্টারের নাম ভুলে গেছি, সুদ সম্ভবত তার টাইটেলটা, তিনি বিশেষজ্ঞ রিপোর্টার, তিনি বলছেন যে এটা হেলথ অ্যাডভাইজারি হিসেবে নেওয়া হতো, যে সানডে ও মানডে রোজ খাও আন্ডে, এটা হেলথ অ্যাডভাইজারি হিসেবে নেওয়া হতো, এবং দেখো সেটা কৌশিক দা, এই ব্যাপারটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট সবসময় করা হয় যে প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট তার বিক্রি বাড়ানোর জন্য, কনজাম্পশন বাড়ানোর জন্য। হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট কখনোই মানে, তো এই কি শব্দটা ইউজ করলে, ডায়েটারি কি বললে? যে ডায়েট কম সাপ্লিমেন্ট হিসেবে এটা বেস্ট ডায়েট, এরকম একটা হেলথ না, সেটা অ্যাডভাইজারি কখনোই হিসেবে। আমরা অ্যাডভার্টাইজমেন্ট, সেটা কখনোই আমরা অ্যাডভার্টাইজমেন্ট এর মাধ্যমে জানতে পারি না আমরা। সেটা আমাদের কোনো নিউট্রিশনিস্ট জানাতে পারেন, কোনো ডায়েটিশিয়ান জানাতে পারেন, এমনকি এটা এই যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করেন, যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করেন, তাদের সিলেবাসেও ডায়েট নিয়ে, নিউট্রিশন নিয়ে কিন্তু চ্যাপ্টার খুব কমই থাকে। তাদের কাজটা হলো, যদি যখন আমাদের শরীর খারাপ হয়, সেখান থেকে আমরা কিভাবে রিকভার করতে পারি সেই বিষয়টা দেখার। আমরা তখন এমনি মোটামুটি সুস্থ আছি, সেই সুস্থ অবস্থাটাকেই কিভাবে চালিয়ে নিয়ে যেতে পারি, সেই ব্যাপারটা কিন্তু তাদেরকে খুব একটা পড়ানো হয় না আমাদের। এটা এটা আমাদের এডুকেশন সিস্টেমের একটা ফ্ল আমরা বলতে পারি। যাই হোক, অ্যাডভার্টাইজমেন্ট কখনোই আমাদের কোনো ডায়েটারি অ্যাডভাইস দিতে পারে না। অ্যাডভার্টাইজমেন্ট সবসময় যে পার্টিকুলার প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট, তার সম্বন্ধে সেখানে ভালো কথাই বলা হবে, সেটাকে প্রমোট করার জন্যই বলা হবে। যারা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন তারা কিন্তু অন্য প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টও দেন। যেমন ধরুন, কেউ এখানে যাদের যাদের নাম করা হলো, যে সমস্ত প্লেয়ারদের নাম করা হলো, তারা ওখানে ডিমকে প্রমোট করার জন্য, অ্যাডভার্টাইজমেন্টের জন্য তারা ওখানে অ্যাক্ট করছেন বলতে পারেন আপনি। তারা কিন্তু কোনো সময় গিয়ে গুটখাকেও প্রমোট করার জন্য গুটখারও অ্যাড দিতে পারেন। হ্যাঁ, তখন কি আপনি গুটখা খাবেন? সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখে কিন্তু আমাদের ডায়েটটাকে ঠিক করা যাবে না, তাই না কৌশিক দা? অবশ্যই এই বিষয়ে একেবারে মানে খুব শর্টের মধ্যে আসতে চাই, যে অবশ্যই যে অ্যানিমেল প্রোটিনের জন্য মিট এবং হচ্ছে কি বলে এগের কনজাম্পশন সবচেয়ে বেশি আসে, বেশি করে হয় সাধারণত ইন্টারন্যাশনালি, এটা খুব কমন সোর্স বলা হয়। কিন্তু হ্যাঁ, এর থেকেও যে কমন সোর্স গুলো আছে, গ্রিনি ভেজিটেবলস, এবং সবচেয়ে বড় যে কমন সোর্স সেটা হচ্ছে স্প্রাউট বিনস, যেটা খুব কম ব্যবহার কমন হয়। সোর্স বলতে তুমি কি বোঝাতে চাইছো? মানে সবচেয়ে চিপেস্ট সোর্স এবং সবচেয়ে কম ইউজেবল সোর্স, কিন্তু সেটা সবচেয়ে বেশি পাওয়া যায়, এই বলতে চাইছি।
যে প্রোটিন আমরা সাপ্লিমেন্টারি ব্যবহার করার জন্য চিন্তা করি তো, যে এছাড়া আর কি আছে মার্কেটে। সবচেয়ে কমন সোর্স যদি যেটা আমরা দেখি সবচেয়ে সব থেকে বেশি কি পাওয়া যাবে, তার সব থেকে সহজলভ্য কোনটা হবে, সেক্ষেত্রে আহ আমিষের এই মুহূর্তে আমরা যে পরিস্থিতিতে আছি, সেক্ষেত্রে আমিষ খাবারের মানে লম্বা তালিকা তৈরি করে দেওয়া যাবে, যেগুলো অনেকে যুক্তি দিয়ে কাউকে কনভিন্সও করা যাবে যে আমিষ খাবারের সহজলভ্যতা বেশি নিরামিষ খাবারের থেকে। ঠিক আছে, বাজারে গিয়ে আমিষ খাবার চট করে পাওয়া যাবে, কিন্তু কথাটা হচ্ছে আমরা কি কোয়ালিটির খাবারটা কিনছি। প্রথম কথা, যে প্রাণীটার মাংস আমরা খাচ্ছি, যে পাখিটার ডিম আমরা খাচ্ছি, সেই প্রাণীটা বা সেই পাখিটা যে খাবারটা খেয়ে বড় হবে, সেই খাবারটা যে জমিতে চাষ করা হচ্ছে, সেই জমির পরিমাণটা এতটা বেশি, হ্যাঁ, যেটা গুগলে সার্চ করে পাওয়া যাবে, কৌশিকদার কাছে হয়তো তথ্যও থাকবে, যে যাদেরকে আমরা খাচ্ছি তারা যেটা খাচ্ছে, সেই খাবারটার জন্য যেই পরিমাণ জমিতে চাষ করা হচ্ছে, সেই পরিমাণ জমি যদি এগ্রিকালচারে বা মানুষের খাবার তৈরির ক্ষেত্রে কাজে লাগানো যায়, তাহলে অনেক খাবার সারপ্লাস হয়ে যাবে। মানুষের অনেক পৃথিবীর যে সংখ্যক মানুষ না খেয়ে আছেন, তাদেরকে খাইয়েও বেশি হয়ে যেতে পারে সেই জমিটাকে যদি আহ মানুষের খাবার, শাকসবজি, চাল ডাল চাষের জন্য ব্যবহার করা যেতে পারে তাহলে। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে যে আমরা যে খাবারটা কিনছি, সেই খাবারটার কোয়ালিটি কিরকম, পার্টিকুলারলি আমিষের কথা বলছি। যদি আমরা দেখি, আমরা যখন মুরগির মাংস খাচ্ছি, একটা মুরগির যতটা যতটা মাস গেলে তার দেহের ওজন যতটা হওয়ার কথা, কয়েক দিনে সেই ওজন করে দেওয়া হচ্ছে, এমন ইঞ্জেকশন তাদেরকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, কোনো দুই প্রাণীর মিলনের ফলে অনেকটা প্রাণীর সৃষ্টি হয়। এবার সেইখানে যখন আমরা ডিমটা পাচ্ছি, সেখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার থাকে না, তাদেরকে এমন হরমোনাল ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, সেই ইঞ্জেকশনটা তাদের শরীরে যাওয়ার ফলে সেখানে তারা সেই মুরগি ডিম পাড়তে পারছে। ওর মধ্যে ডিমের গুণ এই মুহূর্তে বাজারে যে ডিম পাওয়া যায়, তার মধ্যে ডিমের গুণাবলী যথেষ্ট কম থাকে। ওটা একটা ওদের মানে শরীরের ওয়েস্ট মেটেরিয়াল হিসাবে ডিমটাকে ওরা প্রডিউস করে দেয়, কারণ ওদেরকে সেই রকম পরিবেশে রাখা হচ্ছে, সেই রকম ইঞ্জেকশন দিয়ে বড় করা হচ্ছে। আমরা যখন অন্য কোনো প্রাণীর মাংস খাচ্ছি, তাদেরকে যে ওষুধ খাওয়ানো হচ্ছে তাড়াতাড়ি বড় করার জন্য, তাদেরকে যে পরিমাণ আহ হ্যাঁ, কৌশিকদা তোমার জন্য অপেক্ষা করছিলাম। তাদেরকে যে পরিমাণ ওষুধ খাওয়ানো হচ্ছে, সেই ওষুধের গুণাবলী কিন্তু নিয়ে, সেই ওষুধের বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আমরা সেই মাংসটা ভক্ষণ করছি, সেই ডিমটা ভক্ষণ করছি। তাই ওই ওষুধের ওভারডোজ সেগুলোও কিন্তু আমরা পাচ্ছি। যদি প্রোটিন বলেন, তো প্রোটিন আসছে হয়তো কিছুটা, কিন্তু আপনি প্রোটিনের সঙ্গে আমরা এটাও পাচ্ছি, সেই ওষুধের যে সমস্ত দোষ আছে সেগুলোও পাচ্ছি, তাই না এই কৌশিক এই দা? আমাদের ইষ্টপ্রক্ত থেকে একটা প্রশ্ন আসছিল, যদি নেওয়া সম্ভব হয়। খুব ইন্টারেস্টিং প্রশ্ন, এই বিষয়ে শ্রী ঠাকুরের বেশ বলা কয়েকটা আলোচনায় আছে। যে ইষ্টপ্রক্ত থেকে একটা প্রশ্ন ছিল, একটু আগে স্ক্রিনে সাধারণ এসেছিল। যাক, যদি সম্ভব খুঁজে হয়, বার কর, তারপরে বলছি। যদি সম্ভব হয় সেই জায়গায় যাক ফিরে যেতে চাই। তার আগে এই বিষয়টা নিয়ে বলে রাখি, অ্যাডাল্টেশনের ব্যাপারে বললে যে পরিবর্তন যে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের শুধু নিরামিষ ভোজন যারা করি তাদেরও যে খুব বেশি ইন্টারেস্টিং হচ্ছে সেটা কিন্তু নয়। এখনকার দিনে একটা বেশ চাঞ্চল্যকর তথ্য গত সপ্তাহে উঠে এসেছে। সালমোনেলা বলে একটা কম্পোনেন্ট পাওয়া যায়, যেটা ক্যান্সার তৈরি করার জন্য খুব বেশি মানে সক্রিয় হয়ে কাজ করে। সেই সালমোনেলা কম্পোনেন্টটা টেস্ট বাড়ানোর জন্য যে গুঁড়ো মশলা তার প্রোডাক্টে দেওয়া হয় নয়, এটা অ্যাডাল্ট্রেশন, এটা হচ্ছে খাবারকে দূষিত করা হচ্ছে, কিন্তু এই মশলার মধ্যে ব্যবহার করা হচ্ছে। আমেরিকান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, সিঙ্গাপুর পুরোপুরি প্রপারলি কয়েকটা কোম্পানির প্রোডাক্টকে ব্যান্ড করে দিয়েছে। আমরা নিরামিষ ভোজন করি ঠিক আছে, কিন্তু এই বিষয়েও আমাদের সচেতন থাকা উচিত, যে শুধুমাত্র হ্যাঁ, শারীরিকভাবে নিরামিষ আমরা সুস্থ মানে হচ্ছে, তাই না, নিরামিষ মানে হচ্ছে যে খাবার বিষ বহন করছে না। তো আমরা আমরা সুবিধার জন্য গুঁড়ো মশলার প্যাকেট কিনে নিয়ে আসছি, সময়টা বেঁচে যাচ্ছে, সময়টা বাঁচিয়ে কি করব সেটাও দেখতে হবে। ওখানে সময়টা ইনভেস্ট করলাম, গুঁড়ো মশলার প্যাকেটটা কিনলাম না, গোটা মশলা কিনলাম, সেখান থেকে খাবার করলাম, হয়তো একটা পদ কম তৈরি করা হলো, একটা পদ কম খেলাম, কিন্তু মশলাটা যদি আমরা খাঁটি খাই, মানে যেটুকু আমাদের কাছে আছে খাঁটি সেটুকুই, তার বাইরে কিছু নেই। তো গুঁড়ো মশলার প্যাকেটের থেকে গোটা জিনিসটা কিনলে বেশি ভালো।
তাই এক্ষেত্রে ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা বিভাস রঞ্জন দাদার যে ফ্যাক্টটা আসছি এই বিষয়ে শ্রদ্ধেয় দাদার প্রশ্নটাতে। হ্যাঁ, এটা এটা একদম প্রযোজ্য। ঠিক কথা, একদম ঠিক কথা। আজকে মিল্ক ইন্ডাস্ট্রিতে যেভাবে গরুর থেকে বা মোষের থেকেও যেভাবে দুধটা আমরা সংগ্রহ করি, সেটা মানে সেটা তাদের উপর অত্যাচারী, পুরোপুরি অত্যাচার। কিন্তু আমি আমি সেটাকে আমরা কোনোভাবে সাপোর্ট করি না। এবং আমরা বেশিরভাগ জায়গাতেই খাঁটি দুধ পাইও না। আমি পার্সোনালি দুধ খুব একটা খাই না, কারণ আমি খাঁটি দুধ পাই না, তাই জন্য। তবুও আমি বলবো যে যারা আমিষ খাচ্ছে, যারা মাংস খাচ্ছে, তারা তো ওদেরকে মেরেই ফেলছে। তবুও আমি আর্গুমেন্টটা রাখবো। যাই হোক, ঠিক ঠিক। আমি আমি উনি যে কমেন্টটা করেছেন তার সঙ্গে পুরোপুরি সহমত যে হ্যাঁ, তাদেরকে মিট ইন্ডাস্ট্রিকেও আমরা সাপোর্ট করছি না, মিল্ক ইন্ডাস্ট্রিতেও যেরকম ভাবে গরুদেরকে রাখা হচ্ছে সেরকম আমরা কোনোভাবেই সাপোর্ট করছি না, আমরা করছি না কোনোভাবে। এবং আমাদের যে অবশ্যই প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম থেকে বিরোধিতা করার কথা সেটা আমরা করি অবশ্যই। অবশ্যই এবং এর এটা থেকেও ঠিকই। এবং আর এখানে আরো একটা কথা আমি যোগ করবো, এখানে আর একটা কথা আমি যোগ হ্যাঁ, করবো, সেটা হচ্ছে যে দুধের ক্ষেত্রে অবশ্যই আমাদের দেশি গরুর দুধ খাওয়ার কথা, যারা A2 ক্যাটাগরির দুধ দেয় তাদের দুধ খাওয়ার কথা। আমরা যেটা ওই জার্সি গরু বা অন্যান্য যে সমস্ত গরু এখন আছে বাজারে, তারা A1 ক্যাটাগরির দুধ দেয়, সেই দুধ কিন্তু মানুষের খাওয়ার জন্য নয়, ওটা শুধুমাত্র ওই গরুর বাছুরের খাওয়ার জন্য। যদি মানুষের খেতে হয় তাহলে অবশ্যই আমাদের A2 ক্যাটাগরির দুধ খেতে হবে। এবং A2 ক্যাটাগরির দুধ বাজারে উপলব্ধ হচ্ছেও কিছু কিছু আস্তে আস্তে, অবশ্যই খুব একটা ইকোনমিক নয় ব্যাপারটা। এবং আরো অনেক সংস্থা আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছি যারা গরুকে খুব মানে যত্ন করে লালন পালন করছে, সেই বিষয়টাও দেখা যাচ্ছে। হ্যাঁ, কৌশিক দা কন্টিনিউ কর। এই বিষয়ে বলতে চাই যে ইন্ডিয়ান কালচারে সব দিনই গরুর সাথে একটা সম্পর্ক ছিল, পারিবারিক সম্পর্ক। এখনো এটা হ্যাঁ, প্রায় প্রত্যেক জায়গাতেই, গ্রাম্য জায়গাতে আছে। তো সেক্ষেত্রে তাদের পারিবারিক সম্পর্কের হিসাব অনুযায়ী তারা তাদের যত্ন করতো, তার কাছ থেকে দুধ নিত। এটা মানে কমপ্লিমেন্টারি ব্যাপার। তাই সেক্ষেত্রে একটা আত্মিক যোগাযোগও ছিল। এবং এখন যদিও সেটা খুব কমে গেছে, কিন্তু এটা একটা আমরা যদি ভাব ছিল আজকে থেকে তাদের। হঠাৎ করে বলি আমরা যদি আজকে থেকে হঠাৎ করে বলি যে আজকে থেকে আমরা শুধু খাবারটা ঠিক করবো, সেটা হবে না। আমাদের গোটা জীবনযাত্রা সেইখানেই আদর্শকে বসাতে হবে। তাকে ঠিক বসাতে ঠিক। পারি তো খাবার, যাদের ওপর অত্যাচার হচ্ছে তাদের থেকে উপকারটা নিচ্ছি, উপকারের বদলে অত্যাচার দিচ্ছি, তাদের সেই দিকটাও বন্ধ হবে। কিন্তু শুধু শুধু খাবারটা ঠিক করব বা শুধু খাবারটা মানবো না, বাকি জিনিসগুলো, আদর্শের বাকি জিনিসগুলো মানবো, সেটা হবে না। আমাদেরকে আস্তে আস্তে গোটা ব্যাপারটাই অ্যাডাপ্ট করতে হবে। আরেকটা বিষয় এই বিষয়ে আসতে চাই যে যে ইষ্টপ্রত্যের ব্যাপার আইডি থেকে আমাদের যে প্রশ্নটা এসেছিল, যে নিরামিষ আহার খেলে যে সাত্ত্বিক হবে, সে বিষয়ে আচরণ সৎ হবে, সে বিষয়ে নয়। শ্রী ঠাকুরের কথায় আমরা পড়ে মানে জানতে পারি যে নিরামিষ আহার মানুষের মনকে তৈরি করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। কিন্তু সাত্ত্বিক আচরণ তখনই তৈরি হবে যখন সেটা অভ্যাসের মধ্যে দিয়ে চরিত্রগত করবে। আমার মানসিকভাবে মনকে শান্ত রাখে, কিন্তু আমি যদি উত্তেজিত বৈশিষ্ট্যের যুক্ত কাজ করি এবং সেই চিন্তা করি, সেই বিষয়ে কালচার করি, তাহলে অবশ্যই সেটা সাত্ত্বিক আচরণ তৈরি করবেন না। তাই সাত্ত্বিক আচরণ তৈরি করতে গেলে এর দুটো অভ্যাস প্রয়োজন। যে তো নিরামিষ খাবারটা অবশ্যই মানে শুরু হতে পারে, ইনিশিয়াল স্টেপ হতে পারে সাত্ত্বিক জীবনযাপন করার জন্য, সদাচারী হওয়ার জন্য। এটা নিয়ে ডিসকাশন চলতেই থাকবে যদি চলতে থাকে। অ্যাডাল্ট্রেশন সব জায়গায় হচ্ছে, খাবারের মধ্যে দিয়ে মানুষ যখন যার দূষণ যখন ছড়াচ্ছে, সেই দূষণটা অবশ্যই ক্ষতিকর, এবং সেই ক্ষতিকর দূষণটাই মানুষজনকে আরো বেশি খারাপ তৈরি করে। অ্যানিমেল সেল, বডি আগে এবং আমরা যে দুধ, ফাইটোটক্সিন, আগে মানুষ যে, হ্যাঁ বলো। এগুলো নিয়ে কথা হয়েছিল। এই বিষয়টা নিয়ে যে হ্যাঁ, এগুলো মধ্যে নিয়ে কথা আসছে। হয়েছে। এখানে চ্যাটে একটা প্রশ্ন আছে, সেটা নিয়ে আমি বলবো। কাকু করেছেন প্রশ্নটা, হ্যাঁ, আমি সেটা নিয়ে বলবো যে আগে মানুষ যে দুধ খেত সেই গরুই অন্য ছিল। সেই গরুকে মাঠে ছেড়ে দেওয়া হতো, সেই গরু নিজের পছন্দ অনুযায়ী ঘাস খেত। এখন গরু যেখানে থাকা সেখানেই থাকে, এবং তাকে মানুষের পছন্দ অনুযায়ী খাবার খেতে হয়, যাতে সে বেশি দুধ দিতে পারে, যাতে তার আহ মানে অসুখ বিসুখ কম হয়। সেই জন্য অনেক ইঞ্জেকশন, অমুক তমুক, তার ইচ্ছার বাইরে, তার ইচ্ছার বিরুদ্ধে মিলন, সেসব ব্যাপার স্যাপার আছে। সেখান থেকে বাছুর, তাই জন্য তার দুধ, সমস্ত ব্যাপারটা আছে। এই ব্যাপারটার পেছনে আহ হ্যাঁ,
গরু গরুগুলোকে যেরকম ভাবে রাখা হয়, আলো বাতাস পায় না তারা, সমস্ত ব্যাপারটাই আছে। তাই সেটাকে সাপোর্ট করা যায় না। সেই দুধটাও কতটা নিরামিষের পর্যায়ে থাকছে, কারণ একটু আগে আমি বললাম নিরামিষ মানে হচ্ছে যে খাবার বিষ বহন করে না। যার থেকে দুধটা নিচ্ছি তাকে এতটা অত্যাচার করার পর তার দুধটা নিচ্ছি, সেই খাবারটা কতটা নিরামিষ থাকছে সেটা সন্দেহের বিষয়। তাই আর তারপরেও যখন আমরা যদি প্যাকেটের দুধ কিনি, এত কিছুর পরেও, এত কিছু তো গরুটার সঙ্গে হলো, তারপরে যদি আমরা প্যাকেটের দুধটা কিনছি, সেই দুধটাকে আবার যেরকম ভাবে প্রসেস করা হচ্ছে, ওর মধ্যে দুধের বৈশিষ্ট্য কমই থাকে। প্রথমে তো দুধ থেকে অনেক ইনগ্রেডিয়েন্টস নিয়ে নেওয়া হয়, নিয়ে মিল্ক প্রোডাক্টস বানানো হয় ওগুলোকে দিয়ে, ঠিক আছে? তারপর যাতে দুধের নিউট্রিশনাল বেনিফিটটা সেম থাকে, তাই জন্য ওর মধ্যে আবার নিউট্রিশন অ্যাড করা হয়, মানে ওটা দুধই থাকে না। ফাইনাল প্রোডাক্ট যখন আমরা প্যাকেটটা হাতে পাই, ওটা দুধই থাকে না। তাই না কৌশিক দা, তুমি কিছু অ্যাড করতে চাও এই বিষয়ে? কৌশিক দা মনে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম নাকি? আজকে এই সমস্যা, ঝড় বৃষ্টির কারণে নেটওয়ার্ক প্রবলেম খুব। আর কৌশিক দা শোনা যাচ্ছে কথা? কৌশিক দার কল আসছে, ঝড় বৃষ্টি না, কৌশিক দার কলের সমস্যা। আরে কিছু শোনা যাচ্ছে না, আনমিউট করে বলো, কিছু শোনা যাচ্ছে না। লোকাল কলে ফোন আসার জন্য এই অসুবিধা হয়ে গেছিল, দুঃখিত। তো আর কৌশিক দাকে দুনিয়া ভরের লোক ফোন করে। তো যাক, এই বিষয়টাতে কন্টিনিউয়াস ডিসকাশন চলবেই। আজকে আমাদের আনন্দ সরকার দাদা বলে একজন দাদা সম্ভবত প্রশ্ন করছিলেন যে এটার সায়েন্টিফিক দিক রিসার্চ পেপার উল্লেখ করলে বেশি হয়। সায়েন্টিফিক রিসার্চ পেপার, যারা যারা মাছ মাংস খায় তারা কি সায়েন্টিফিক রিসার্চটা সামনে রেখে মাছ মাংস খায় নাকি? তারা কি রিসার্চ পেপার পড়তে পড়তে চিবোয়? এটা কোনো কথা হলো? আমরা নিরামিষ খাই, আমরা নিরামিষ খাওয়ার কথা বলছি, হ্যাঁ? আরেকজন আমিষ খায়, সে বলছে সে আমিষ খাওয়ার কথা বলছে। সে কি সায়েন্টিফিক কোনো ব্যাকআপ দিচ্ছে নাকি? সেটার জন্য সায়েন্টিফিক যে কাগজপত্র কোনো দেখাচ্ছে নাকি যে কেন ওটা খাচ্ছে সে? প্রোটিন এটা একটা দরকার বিরাট বড় তার। বড় তার রিপার্কেশন। শরীরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের ইন্ডিভিজুয়ালি কতটা করে প্রোটিন দরকার সে বলতে পারবে। তার নিজের শরীরে কতটা প্রোটিন দরকার সে বলতে পারবে। কি ধরনের প্রোটিন দরকার বলতে পারবে। কখন দরকার সেটা বলতে পারবে। প্রোটিন ছাড়া আর কি কি দরকার সেটা বলতে পারবে। তাহলে সায়েন্সের জায়গাটা কোথায়? যে লাইফস্টাইল আপনারা এখন লিড করছেন সেইটা কতটা সায়েন্টিফিক, সেটাকে আপনারা কোন সায়েন্টিস্টের থেকে জেনে নিয়ে সেই লাইফস্টাইলটা আপনারা লিড করছেন? না, আমরা তথ্য দিতেই চাই যদি তথ্য সেরকম হয়। বর্তমান সময়ে আমি একেবারেই ডিমোটিভেট করছি না, আমরা বেশিরভাগ সময় ওয়েস্টার্ন কালচারের উপরে, সায়েন্সের উপর বেশি নির্ভর করে থাকি, যেটা খুবই কষ্টের এবং দুঃখের। এবং আমাদের এডুকেশন সিস্টেমও সেই ধরনের এফেক্ট একটা বিরাট বড় ভাবে আসছে আস্তে আস্তে। তো এই বিষয়ে সায়েন্টিফিক বড় বড় পেপার বর্তমানে রিসার্চ হচ্ছে। অনেকদিন আগে যে রিসার্চটা হতো তার তুলনায় এখন বেশি বেড়েছে। লাস্ট কিছুদিন আগে সৌভিক একটা পোস্ট করেছিল যে হু একটা পোস্ট করেছিল হু একটা পোস্ট তুমি কি করছোটা কি? হু একটা পোস্ট করেছিল যে নর্মাল ডায়েটের মধ্যে ইন্ডিয়ান ডায়েটের যে শ্রেষ্ঠ ডায়েট, সেটার মধ্যে সবচেয়ে বেশি কমন ডায়েট যেটা ব্যালেন্স ডায়েট, সেটা হচ্ছে ডাল সহ নর্মাল ভাত, রাইস। এটা হচ্ছে সবচেয়ে কমপ্লিমেন্টারি কমন ডায়েট এবং সেটা সবচেয়ে পুষ্টিকর। এটা হু এবং প্রেসক্রাইব করেছে মানুষের জন্য। এবং ওটা লাইসিন তৈরি হয়, ওর মধ্যে লাইসিনটা থাকে না, যখন মাখা হয় ওখানে রিয়াকশনে লাইসিন তৈরি হয়, তাই না? হ্যাঁ, হাত দিয়ে খাওয়ার ব্যাপারটা তো আছে, এটা সদাচারের ব্যাপার। হাত দিয়ে খাওয়া মানে তারপরে মানে আসন করে বসে খাওয়া, মানে বাবু হয়ে, যেটাকে চলতি বাংলায় বলে বাবু হয়ে বসে খাওয়া। হাত দিয়ে খাওয়ার ব্যাপারটা আছে, আমাদের হাতে এনার্জি পয়েন্টস আছে, সেই এনার্জি পয়েন্ট গুলোকে আমরা ইউজ করতে পারবো যদি আমরা হাত দিয়ে খাই। হাতটা তো ধুয়ে নিলেই হয়। যে চামচ দিয়ে খাচ্ছি সেই চামচটা যেমন মাছ দিয়ে হচ্ছে, যখন হাত দিয়ে খাচ্ছি হাতটা তো ধুয়ে নিলেই হয়। এবং মিলেটস এর ব্যাপারটা এখন গভর্নমেন্ট মিলেটস নিয়ে অনেক কাজকর্ম করার চেষ্টা করছে। মিলেটটা কিন্তু এই আজকে, হ্যাঁ, মিলেটটা আজকে যে এই মিট ইন্ডাস্ট্রির পেছনে যে পলিটিক্যাল ব্যাকআপটা আছে, হ্যাঁ, যারা যারা মিট ইন্ডাস্ট্রি থেকে টাকা রোজগার করছে, সে টাকা যেখানে যেখানে যাচ্ছে, সেই রকম সেই সেই সমস্ত পাওয়ারফুল লোকেরাই কিন্তু একটা সময় মিলেট অর্থাৎ জোয়ার বাজরা রাগি
এই ধরনের শস্যগুলোর চাষ ভারতে বন্ধ করে দেয়, তার বদলে নীল বা ওই জাতীয় চাষটা শুরু হয়। কিন্তু এই মিলেটের বৈশিষ্ট্যটা হচ্ছে ওদের বেশি জল লাগে না, ওদের বেশি সার লাগে না, ওরা প্রায় যে কোনো ধরনের জমিতেই ওরা জন্মে যায়, ওদের চাষের পেছনে বেশি খাটাখাটনি করতে হয় না, এবং অনেক ক্ষেত্রেই মানে বিচার তো বিভিন্ন দিক দিয়ে করা যায়, তো অনেক দিক দিয়ে দেখা যায় যে গম বা ধানের তুলনায় তাদের পুষ্টিগুণ বেশি থাকে। এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট যদি আমরা দেখি, সেটা আমাদের শরীরে খুব দরকার, যে যেখান থেকে আমাদের শরীর যেখান থেকে আস্তে আস্তে শক্তি সংগ্রহ করতে পারে, আস্তে আস্তে সেটাকে ভেঙে ভেঙে শক্তি সংগ্রহ করতে পারে, যেটা সিম্পল কার্বোহাইড্রেট থেকে বেশিরভাগ ক্ষেত্রেই মানে সুস্থ মানুষের শরীরে বেশি দরকার কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কমপ্লেক্স কার্বোহাইড্রেট কিন্তু একটা খুব ভালো সোর্স জোয়ার বাজরা বা রাগি। এছাড়াও প্রোটিনের দিক থেকেও খুব মানে ভালো সোর্স। গ্লুটেন ফ্রি ফুড জোয়ার বাজরা রাগি, জোয়ার বাজরা রাগির ব্যাপারে আরো অনেক কথা বলা যায়। এখন অ্যাভেলেবেল আছে, আহ, আহ, বিশেষ করে ওই মল জাতীয় যে স্টোর গুলো হচ্ছে এখন, সেই স্টোরে পাওয়া যাবে। অন্যান্য স্টোরেও মানে মুদিখানার দোকানে খুব একটা পাওয়া যায় না এখনো, যেখানে আপনার পাখির খাবার বিক্রি হয়, পায়রার খাবার, বদ্রি পাখি, ককটেল, এই ধরনের পাখির খাবার বিক্রি হয়, সেইখানেও পাওয়া যেতে পারে। সেগুলোর কোয়ালিটি কিছুটা খারাপ হয়তো, কিন্তু সেটা আপনাকে দেখে নিতে হবে অবশ্যই। মিলেট আমরা রিসেন্টলি ইউজ করে দেখেছি। কৌশিক, তুমি তো আমাদের বাড়িতে এসে মিলেটের রুটি খাওনি, তাই না? খেয়েছো না, কি? আমি দেখেছিলাম। হ্যাঁ, খেয়েছি খেয়েছি। এটা খুব খেয়েছিলে না? ইন্টারেস্টিং একটা জিনিস, খুব সহজ জিনিস, সহজলভ্য জিনিস। এখনকার দিনে হয়তো আমাদের এখানে পাওয়া না, যায়, সহজলভ্য সহজলভ্য খুব একটা নয়, আগে কম ছিল প্রাইসের কথা, সহজলভ্য। কম প্রাইসের কথা বলছি। মানে না, প্রাইসের ব্যাপারটা কি ক্যালোরিগুলো কম। দাঁড়াচ্ছে, ওটা প্রাইসের ব্যাপারটা দাঁড়াচ্ছে, ওটা চাষিদেরকে সুবিধা দেওয়ার জন্য গভর্নমেন্ট চাষিদের থেকে এখন ওটা খুব বেশি দামে কিনছে, তো এই প্রাইসটা হয়তো চালের থেকে কিছুটা কম হবে। সেটা সেইটা নিয়ে মানে কাস্টমারের খুব একটা সুবিধা হবে না, প্রাইসের দিক থেকে হয়তো খুব একটা সুবিধা হবে না, কিন্তু পুষ্টির দিক থেকে, জীবন ধারণের দিক থেকে সুবিধা হতে পারে। মিলেট আমাদের ব্যবহার করা উচিত। আমি শুনেছিলাম আমাদের যে আমার বাড়িতে শুনেছিলাম যে আমাদের এক সময় এদিকেও চাষ হতো খুব আগে। হ্যাঁ, তো এটা দুর্ভাগ্যের আজকের বিষয় এখনকার সেশনের দিনে সময় কিন্তু, হ্যাঁ কবিতা, আজকে সেশনের সময় কিন্তু প্রায় শেষ। আর শেষ মানে কি, আমরা বেশি সময় নিয়ে করছি আজকে। এই ঝড় বৃষ্টির কারণে নেটওয়ার্কের প্রবলেমের জন্য অনেকটা সময় গেছে, এ ওর কথা শুনতে পাচ্ছি না বলে। আমরা এইটা নিয়ে আরো একটা সেশন করতে চাই, আমরা কন্টিনিউ করব। আর যারা দেখছেন, তারা যদি চান কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করি, তারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমাদেরকে মেসেজের মাধ্যমে জানাতে পারেন, সে বিষয়ে নিয়ে আমরা আলোচনা করবো, তাই না কৌশিকদা? কৌশিকদা, তুমি কথা বলছো না কেন মাঝে সাঝে? কৌশিকদা, শোনা যাচ্ছে? কৌশিকদা হয়তো অবশ্যই শুনতে পাচ্ছে না কথা। হ্যাঁ, তো কৌশিকদা, তুমি যদি আর কিছু অ্যাড করতে চাও, সেটা করে আমরা শেষ করবো। তা বিষয়ের সাথে তো এটা তো কন্টিনিউয়াস ডিসকাশন চলতেই থাকে। তবে একেবারে সাম আপ করা যায়, অ্যানিমেল সেল মানুষের ক্ষেত্রে যা ক্ষতিকর, ভেজিটেবল সেল সেটা কম ক্ষতিকর এবং সেটা খুবই উপকারী আধ্যাত্মিক, মানসিক এবং শারীরিক দিকে। ভেজিটেবল সেল গ্রহণ করা সর্বশ্রেষ্ঠ আহার, এটা পুরুষোত্তমরাও বলে গেছেন। বর্তমান সময় সায়েন্স রিসার্চ এটা নিয়ে এগিয়ে যাচ্ছে। সায়েন্সের বিষয়টা তো সাধারণত আমরা পাশ্চাত্যের উপর নির্ভর করি, এটা তো প্রায় আমরা দেখে থাকি। তারা প্রায় এই বিষয়টাতে ঠকে মানুষের ক্ষতি হয় সেই বিষয়ের পর সেগুলো নিয়ে রিসার্চ করতে থাকে, যাকে এটা নিয়ে আর বলে লাভ নেই। এটা বর্তমান সময়ে আরো বেশি পপুলেটেড হচ্ছে মানুষের কাছে, যে এই নেচারটা, এই থটটা, যে ভেগানিজমটা প্রচার করার জন্য তারা বেশি প্রমোট করছে। কিন্তু দুদিক থেকেই ভেজিটেরিয়ান ডায়েটস এর পর যে ভেগানিজমের যে ডায়েটসও শ্রেষ্ঠ আহার, এবং সেটা মানুষকে সবচেয়ে উন্নত করে। আমরা বর্তমান সময় মনস্তাত্ত্বিক দিকের উপরে আহার গ্রহণ করার উপরে এগোচ্ছি, শুধু শারীরবৃত্তীয় চাহিদা নয়। তাই শারীরবৃত্তীয় চাহিদার সাথেও মনস্তাত্ত্বিক দিক যদি দেখি, তাহলে নিরামিষ আহার সর্বশ্রেষ্ঠ আহার। এটুকু। আমি লাস্ট একটা কথা বলবো শেষ করার আগে। এখানে যদি কেউ বলেন যে আমার মন চাইছে নিরামিষ খেতে, বা পার্টিকুলার একটা কথা যেটা আমি শুনে শুনে খুব বোর হয়ে গেছি, হ্যাঁ, পার্সোনাল অ্যাটাক যদি মনে করেন, তো কিছু করার নেই, যে আমার আত্মাকে কষ্ট দিয়ে আমি নিরামিষ খেতে পারবো না, তো তাদেরকে আমি বলতে চাইছি, যে বলছেন যে আমার আত্মাকে কষ্ট দিয়ে আমি নিরামিষ খেতে পারবো না, আমি তাদেরকে বলতে চাইছি যে আপনি আমাকে কনভিন্স করতে পারবেন যে আত্মা আছে? আমি যদি আজকে এই অনলাইন সেশনে বলি যে আত্মা নেই, আপনি কি আমাকে কনভিন্স করতে পারবেন যে আত্মা আছে? যদি পারেন, তবেই আপনি সব আত্মা পরমাত্মা নিয়ে কথা বলতে আসবেন। দ্বিতীয় কথা, যে বলছেন
যার মন চাইছে আমিষ খেতে, সে কি করবে? তোমার মন অনেক কিছু চাইতে পারে। তোমার মন চাইতে পারে তুমি পড়াশোনা করো না, তখন তোমার বাবা মা তোমাকে কি বলবে সেটা ভাবো, সেই ভেবে কাজ করো। সবাইকে জয়গুরু। এবং আজকের এই ঝড় বৃষ্টির পরিবেশের মধ্যে, এই নেটওয়ার্ক প্রবলেমের মধ্যে যারা আমাদের সেশনটার সঙ্গে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা নিশ্চয়ই পরেও থাকবেন আমাদের সঙ্গে এভাবেই। আর আজকে এইটুকুই, সময় শেষ। পরের অনুধ্যানে আবার দেখা হচ্ছে পরের শনিবার। সবাইকে জয়গুরু, সবাই খুব ভালো থাকবেন। শুভ সন্ধ্যা, জয়গুরু। শুভরাত্রি। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম, ইউটিউব, পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব।